বর্ণনাগুলা কি সেটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। প্রথম সত্য কথা হচ্ছে, বাংলাদেশে এমএলএম বিজনেস করার জন্য আমি এবং হোসেন আসছি সেই 99 সালে, এবং আমরা অন্য একটা কোম্পানিতে ডিস্ট্রিবিউটর ছিলাম। সেখানে আমি এবং হোসেনই ছিলাম সবচেয়ে উপরে। আমি একটা কোম্পানি করেছিলাম আলভি, সে আলভিতে আমরা 4 জন ছিলাম, সে 4 জন মিলে আলভি করেছি। আলভির এক সাইডে আমার ব্যক্তিগত সেন্টার ছিল, আরেক সাইডে আমাদের মোহাম্মদ হোসেন সাহেবের সেন্টার ছিল। তো আলভিতে আমার 4 ভাগের 1 ভাগ শেয়ার ছিল, আর আমি আমার নিজের সেন্টারে কাজ করতাম। এই ছিল আমাদের ব্যবসায়িক অবস্থান। আমরা এমএলএম ব্যবসা শুরু করি এবং সেই কোম্পানিটার নাম ছিল জিজিএন। আমরা যখন জিজিএন শুরু করি তখন আমরা আসলে একান্তই ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ শুরু করি। তখন কোন একটা কারণে একটি পত্রিকাতে আমাদের বিরুদ্ধে লেখালেখি আসে। আসার পরে সেটা রেস ধরে এসবি থেকে 2 জন অফিসার এসে আমাকেও নিয়ে যায়, হোসেন সাহেবকে নিয়ে যায়, জিজ্ঞাসাবাদ করে। এবং তখন আমি প্রথম শুনতে পেয়েছি, কারণ আমাকে যখন নিয়ে যায় আমি তখন ভাত খাইতে বসবো, মাত্র ভাত খাইতে বসবো, এই টাইমে খাওয়ার টেবিলের থেকে আমাকে উঠে নিয়ে গেছে। তো আমি চলে গেছি। আমি যাই, ওনারা আমাকে জিজ্ঞাসা করলো যে আপনারা বিদেশে থাকেন, কানাডার মতো জায়গায় থাকেন, কেন এই দেশে এগুলো করতে আসছেন? আমি বলছি কি করতেছি, বলে এগুলা কি শুরু করছেন, হুন্ডি কাজলের মতো। মানে তখন হুন্ডি কাজল ছিল সবচেয়ে বেশি জনপ্রিয় অপরাধের গল্প। আমি বলছি ভাই, আমি তো হুন্ডি কাজল চিনি না, এটা কি? বলে এই যে টাকার হুন্ডি করতে। আমি আপনার কাছে কি মনে হয়েছে আমরা হুন্ডি করি? আমি কিন্তু খুব কঠিন কঠিন ভাষায় কথা বলছি। কার সাথে? এডিশনাল আইজি ফরিদ সাহেবের সাথে, ওনার সামনে বসা। অনেক কঠিন কঠিন কথা বলার পরে আমাকে যখন চা খেতে পাশের রুমে নিয়ে গেল, তখন আমার মনে আছে ইন্সপেক্টর রণকুল চৌধুরী, যিনি সিলেট বাড়ি, আর ইন্সপেক্টর রুহুল কুদ্দুস, দুইজনে তখন আমার, আপনার তো সাহস কম না, আপনি আমার বসের সামনে যে কঠিন কথা বলতেছেন। আমি কি বলছি এবার শুনেন। আমাকে যখন জিজ্ঞাসা করছে আপনি কি করেন, পরিচয় বলছে, আপনার বাবার নাম কি, আপনি কি করেন, এই দেশে কেন আসছেন? তখন আমি বলছি যে আপনি আমার বাবার নাম জানতে চাচ্ছেন কেন? বলে না এমনি। আমি শুনেন, আমার বাবা যখন ঢাকা শহরে এসে গাড়ি চালায় তখন আপনার বাপ ঢাকা শহর দেখেও নাই। আমি এইভাবে কথাটা বলছি, পরিচয় বাবার নাম বলবেন না। আপনিও তখন ঢাকা শহরে আসেন নাই যখন আমি ঢাকা শহরে জন্ম নিচ্ছি। আপনি কি মনে করেন যে আমি নৌকা দিয়ে ডিঙ্গি দিয়ে ঢাকা শহরে আসছি? আমি এই কঠিন কথাগুলো বলছি। এটার কারণে রণকুল চৌধুরী কইছে আপনি কিন্তু অনেক দুঃসাহস দেখাইছেন, কাজটা ঠিক করেন নাই। আমি বলছি আমি কোনো অপরাধ করিনি, আমার ভিতরে অপরাধ বোধ কাজ করে না। কেন বলছেন? সোজা সোজা বলেন। যাক, জিজ্ঞাসাবাদ করে যখন আমার থেকে কিছুই পাইনি, 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করছে। তারপরে সন্ধ্যার সময় উনি আমাকে নাস্তা রাস্তা খাওয়ায় বললো যাও ওনাকে বনানী ওনার বাসায় নামাই দিয়ে আসো গুলশানে। আমি যখন গুলশানে আসলাম ততক্ষণে আমাদের বিজনেসের ওখানে খুব মন মরা, সবাই আমার নিয়ে এসে হোসেনের নিয়ে এসে, এই জন্য আমরা আবার যাওয়ার পরে সবাই উজ্জীবিত হয়ে গেছে। উজ্জীবিত হওয়ার পরে আমার 2জন সেক্রেটারি, তার মধ্যে একজন আমার কাছে দৌড়ে আসছে, আইসা আমার কাছে, স্যার আপনাকে কি বলবো, আমি তো ভাবতেই পারিনি যে আপনি এত তাড়াতাড়ি আসবেন। আমরা তো মনে করছি আপনাকে গ্রেফতার করে নিয়ে গেছে, কোর্টে চালান করে দেবে। তবে একটা খারাপ কাজ দিচ্ছে স্যার আজকে আপনাকে বলি। তো আমি বলছি কি খারাপ কাজ বলো? এই যে ছেলেটা এখানে আপনার ভাতিজা আশরাফ আলম, এ কি আসলে আপনার আপন ভাতিজা? আমি বললাম কেন? আপনি যাওয়ার পরে যে সে কি লাফাইলো আর কি নাচলো, এরপরে যে বসে আপনার ভাতটা খাইয়ে ফেল। আমি ওনাকে ডাক দিলাম যে স্যার আসতে পারে, ওনার ভাতটা খাইয়েন না। তোমার স্যার আর আজকে আসতেছে না, ওনাকে জেলে পাঠিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমার ভাতিজা আশরাফুল আমিন, যখন আমরা ডিস্ট্রিবিউটর ছিলাম জিজিএন নামক একটা কোম্পানিতে। সেই দিনকার ঘটনা। আমি আজকে সরি, তার বিরুদ্ধে অভিযোগ করার জন্য কথাটা বলতেছি না, আমি বাধ্য হলাম আপনাদেরকে বলতে যে কবে থেকে সে আমাকে ডিসরেসপেক্ট করতো, সে আমাকে ডিসঅনার করতো জিজিএন থেকে। আমি কিছু বলিনি। তারপরে যাই হোক, শেষ পর্যন্ত আমি তার এই জিনিসটা হজম করলাম, তার এই আমাকে অপমান করার ব্যাপারটা, এবং আমি তাকে একটা সতর্ক খাতায় নিয়ে আসলাম। নিয়ে এসে আমি আমার ওয়াইফেরও বলছি যে তুমি তাকে আমার কাছে কাজে দিচ্ছ, কারণ তাকে আমি নিয়ে আসছি কিন্তু আমার এখানে চাকরি করার জন্য, তাকে ট্রেনার হিসেবে চাকরি দিচ্ছি। এই হলো তার যাত্রা। এবং সে যে জয়েন করছে, সে অনেক সময় দেখবেন এখনো ইউটিউবে কিন্তু তার বক্তব্য আছে, সে কিন্তু 1 টাকা বিনিয়োগ করেও কিন্তু এমএলএম ব্যবসা জীবনে করে নাই। তার প্রথম এমএলএম ব্যবসার 15,000 টাকা বিনিয়োগ করেছে আমার স্ত্রী। আমার স্ত্রী বলছে যে ছেলেটা বেকার, কোনো কিছু করতে পারে না, তার দিন 500 টাকা ইনকাম,
এই অবস্থায় তো চলতে পারবো না, তুমি একটা কাজ করো, ওর একটা কাজ দাও। তখন ও এসে বলছে, চাচি আমার কাছে তো টাকা নাই, 15,000 টাকা দরকার এই ব্যবসাটা শুরু করতে গেলে। তখন ও বলছে আমি দেব। তো এমএলএম ব্যবসা কিন্তু তার জিরো ইনভেস্টমেন্ট। এবার আসি, সেখান থেকে আমরা বিজনেস সেন্টার গুলো, যখন আমাদের সাথে মিস্টার দাসের সাথে ভুল বুঝাবুঝি হলো, আমরা যখন তার সাথে ব্যবসা করতে পারলাম না, আমরা কত বোধহয় খুব বেশি হলে 1.5 বছর পরে, 1.5 বছর পরে আমি চলে আসলাম 2000 সালে অক্টোবর মাসে। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মিস্টার দাসের সাথে ব্যবসা করব না। আমি হোসেন সাহেবের কনভিন্স করলাম যে আমরা দুইজনে আলাদা কোম্পানি করব এবং কোম্পানির নাম হবে ডেস্টিনি 2000 লিমিটেড, চলেন আমরা একটা ব্যবসা করি। তো উনি তখন বললেন যে আপনারা পাবেন কোথায়, আপনার লোকজন পাবেন কোথায়? আমি বললাম কোনো চিন্তা করেন না, আমি জাস্ট একটু বললাম কোনো চিন্তা করেন না। তো তখন দেখি কি আপনার এয়ার টাওয়ার বলে একটা বিল্ডিং আছে, ওইটার সামনে স্বপন, মেজবাউদ্দিন স্বপন দাঁড়িয়েছে। এই মেজবাউদ্দিন স্বপন দেখলাম কয়েকদিন আগে খুব রসায় রসায় একটা কথা বললো। আমি নামগুলো আজকে কিন্তু বাধ্য হচ্ছি, কারণ আপনারা কিন্তু ভুল বুঝেন না কিন্তু। কারণ সে যখন যারা যারা আমার নামে বদনামি করতেছিল, আমার নাম উল্লেখ করে করে, এই জন্য আমাকেও কিন্তু আমি আদালত থেকে শিখছি, আমাকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। আমিও এই জন্য তাদের নামগুলোই উল্লেখ করে আপনাদেরকে বলতেছি। সে দেখলাম একটা শব্দ ব্যবহার করলো যে মুখ খোলায়েন না, মুখ খুললে খবর আছে। আমি তো অবাক হয়ে গেলাম, কি বাবা কি মুখ খুলবে সে? তারে তো আমি রাস্তার থেকে উঠাই না, ডাইরেক্টরে করলাম। আমি সেটা হয়েছে আরেকটার সামনে। আমি বললাম স্বপন কি করেন? বস এখানে তো আমাদের প্রোডাক্ট গুলো পাচ্ছি না, প্রোডাক্ট ছিল ডিস্টিলার মেশিন আর কি কি জানি ছিল, মিস্টার দাস দিতে পারতেছে না। তখন আমি তারে ঠাট্টা করে বললাম রিক্সায় উঠে বসেন আমার পাশে, কারণ আমি গাড়ি, তখন আমার গাড়ি একটা ভাড়া গাড়ি ছিল, সেটা শাহজাহান চালাইতো। শাহজাহান জানি কোথায় গেছে, আমি গাড়িটা পাচ্ছিলাম না, আমি রিক্সায় উঠে বসাইছি তারে। তো আমি তার রিক্সার মধ্যে বললাম ডাইরেক্টর হবেন? কিসের? আমি সে কোম্পানি করতেছি। রাখেন মিয়া, পাগলামি করেন না। আমি বললাম না, চিন্তা করেন না, আপনাকে ডাইরেক্টর বানাবো, টাকা আসেনি করেন, 1 লাখ টাকা রেডি করেন, আপনাকে ডাইরেক্টর বানাবো, চল আমার সাথে। যাইতে যাইতে আমার ফোনে হঠাৎ করে কল আসলো মিস্টার সাইদুর রহমান থেকে। সাইদুর রহমান খুব ঠান্ডা মাথায় আমার ফোন করে করলেন যে আমিন ভাই, আমাদেরকে কোন জায়গায় না ফাঁসাইলেন, আমরা কি করেছিলাম, আমি তো ভালোই ছিলাম, এই সে আমার এখন লোকজন ইউনিভার্সিটির পোলাপান আমার বাসা ঘেরাও করছে, আমি তো এদের প্রোডাক্ট দিতে পারতেছি না, দাস কি করতেছে? আমি বললাম দেখেন সাইদ ভাই, আমি আপনাকে একটা কথা বলি, দাস আর কোনোদিন প্রোডাক্ট দিতে পারবো না, এবং আমরা একটা কক্করের মাথায় পাল্লায় পড়ছি। আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি আমি একটা কোম্পানি করব, আপনি ডাইরেক্টর যদি হইতে চান ডিএইচএস মহাখালী 32 নম্বর রোডে চলে আসেন, সেখানে মিটিং হবে। সে খুব উত্তেজিত হয়ে গেল, হ্যাঁ আমার প্রোডাক্ট দেন, কিসের কোম্পানি, হ্যান তেন। সে কোনো কথাই শুনতে যাচ্ছে না, ডিস্ট্রিবিউটার সেও। এরপর হঠাৎ করে গোফরান ফোন দিল। গোফরান কিন্তু তখন আমার সাথে সিরিয়াস বিজনেস করতো, তার সাপ্তাহিক ইনকাম ছিল 1,24,000 থেকে 1,25,000 টাকার মতো। উইকলি ইনকাম কিন্তু একমাত্র ডিস্ট্রিবিউটর হিসেবে হাইস্ট ইনকাম করতো তখন গোফরান। এরপর আমি, আমার ছিল উইকলি 1 লাখ টাকা ইনকাম। তো আমি তখন গোফরান আপনি চলে আসেন, আমি একটা ডিসিশন নিচ্ছি, একটা কোম্পানি করবো, আপনাকে ডাইরেক্টর করবো। বলে আমি কিভাবে ডাইরেক্টর হবো? আমি বলে আরে এত চিন্তা করেন কেন, চিন্তা করেন না, আসেন। এদিক দিয়ে এই তিনজনের নিয়ে যখন আমি মহাখালী সেই নজরুল সাহেবের অফিসে গেছি, ততক্ষণে আমার থেকে টাকা আদায় করার জন্য আরো দুইজন এসে হাজির। একজন ইঞ্জিনিয়ার নেপাল বিশ্বাস, একজন ইঞ্জিনিয়ার তৈবুর রহমান। তারা যখন এসে হাজির হয়েছে, তখন আমি তাদেরকে বুঝাইলাম সেলস রিটার্ন দেওয়া যাবে না, বসেন, আপনাদেরকে নিয়ে কোম্পানি করবো। বসে রাখলাম রেস্টুরে। আমি আসলাম হচ্ছে ডোমিনোস পিজা আছে পাশে, ওখানে খাইতে আসলাম। খুব খিদা লাগছে আমার, তখন বিকাল কত 4টা-5টা হবে। এমন সময় দেখি কি একজন পুলিশের ইন্সপেক্টর, উনি তখন কি করলেন, উনার নাম আমি উল্লেখ করতে চাই না এখানে, উনি আমাকে তখন সহযোগিতার জন্য বললেন যে আপনার নাম কি রবিকুল? আমি বললাম হ্যাঁ। বলে আপনি গাড়িতে উঠে বসেন। আমি গাড়িতে বসে আমি বললাম কেন, আমি কি অ্যারেস্ট? বলে না, আপনার লাইফ ডেঞ্জার, আমি আপনাকে ভাড়া দিতে আইছি, আপনি সাবধানে চলেন, আপনাকে দাস মেরে ফেলার জন্য প্ল্যান করছে এবং যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটবে। আপনারা শুনলে অবাক হবেন, আমি এমএলএম করতে যাই কিন্তু জীবনের হুমকি নিয়ে কিন্তু তখন থেকে চলতেছি। 2000 সাল আমাকে মেরে ফেলার জন্য ছাত্রলীগের আঁখিকে টাকা দেওয়া হয়েছে 5 লাখ টাকা। আমি জানছি কেমনে, আঁখির সাথে হঠাৎ করে আমার দেখা গেছে গুলশান, সে আমার চিনে না। পরে যখন পরিচয় দিচ্ছি, বলে ভাই আপনি কি কানাডা থেকে আসছেন? আমি বললাম হ্যাঁ। কই থাকেন আপনি? আমি বললাম পুরান ঢাকায়। এইদিকে আর আইসেন না, চলে যান। আমি বললাম কেন? আপনার জন্য আমি সুপারি পাইছি। আমি তো সুপারি বুঝি না। সুপারি মানে কি? এত কথা কন কেমিয়া, গুলশান আইসেন না, যান ভাগেন। পরবর্তীকালে আপনারা জানেন সে আখিরে মেরে ফেলেছে আক্তার নামে একটা সন্ত্রাসী। যাই হোক, এই হচ্ছে জীবনে যখন উত্থান পতন গুলা হচ্ছে। ইভেন হোসেন সাহেব যদি থাকে, উনি বলবে আমাকে কিডন্যাপ করে নেওয়ার জন্য ইসমাইল হোসেন বেঙ্গল, সে মাস্টার নিয়ে সে ঘুরতেছে, আমাকে গুলি করবে এবং 30 হাত মাটির নিচে দাঁড়াবে। তার মানে আমি কথাগুলো কেন বলতেছি, এমএলএম নিয়ে আমাকে মেরে ফেলবে, রাখবে না, এটা কিন্তু নতুন ঘটনা না। এটা ডেস্টিনির জন্মের আগে শুরু হয়েছে।
মানে আমাকে মেরে ফেলবে, কথা না শুনলে হ্যান করবে, ত্যান করবে। আমি তো আমার কথায় অটল, আমি আর থাকবো না জিজিয়ে নেই, আমি কোম্পানি করব। হোসেন সাহেবের খালি কইছি যে আপনি কি আমার বিশ্বাস করেন, তাইলে কোনোদিন আমার পিঠে ছুরি মেরেন না, মারলে বুকে মেরেন। উনি কয় চিন্তা করেন না, আমি আপনার সাথে আছি, দুইজন যেহেতু একসাথে আইছি, আর কোনো সমস্যা নাই। এইভাবে আমরা দুইজনে আরো 10 জনের জোগাড় করলাম। সেই 10 জন কিভাবে জোগাড় হইলো, এরপরে যার বাড়িতে মিটিং করলাম ইনফার আহমেদ সানি, তারে আমি অফার দিলাম, এই ডাইরেক্টর হবেন, 1 লাখ টাকা রেডি রাখেন। এরপরে দেখা গেছে যিনি আমাদের কাজ কাম করে দিবে নজরুল সাহেব, উনি একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ওনার বললাম নজরুল ভাই আপনি ডাইরেক্টর হবেন? কয় কেমনে? আমি বললাম চিন্তা করেন না, ডাইরেক্টর না, আপনাকে এমডি করবো, আসছেন এক কাজ করেন, নজরুল ভাই এমডি, তারপরে হোসেন সাহেবের তখন আমি চেয়ারম্যান প্রস্তাব দিয়ে নেন। ওই একজন করিম নামে, ইকবাল করিম নামে একজন লোক আছে, ওনাকেও উনি ইন্স্যুরেন্স করতে, জামাত ইসলাম করতে, ওনাকে চেয়ারম্যান, আর গোফরানকে প্রস্তাব দিলাম ডাইরেক্টর ফিনান্স। তখন হঠাৎ করে গোফরান বলল না, আপনি কোনো পদে না থাকলে আমি নেই। আমি এত চিল্লান কেন, আপনাদের আমার পদ আছে তো। বলো কি পদ? আমি আপনি থাকবেন ডাইরেক্টর ফিনান্স, নজরুল ভাই থাকবে এমডি, আর ইকবাল করিম নিপু থাকবে চেয়ারম্যান, আমি থাকবো মার্কেটিং ডাইরেক্টর। কইটা কি? আমি বললাম মার্কেটিং ডাইরেক্টরের কাজ হচ্ছে মার্কেটিং করা, আপনি চিন্তা করেন কেন? বলে না, ব্যাংক সেক্রেটারিতে আপনার নাম থাকতে হবে। আমি বললাম দূর বোকা, ব্যাংক সেক্রেটারি বড় জিনিস না। এই কথাটা এই জন্য বলতে বাধ্য হয়েছি, কয়েকদিন আগে দেখলাম ওবায়দুর রহমান হিরো এবং আমিনুল ইসলাম মিলে একটা স্ট্যাটাস দিছে যে আমি নাকি জোর করে এমডি হওয়ার জন্য ডেস্টিনিতে এই নজরুল ইসলামের ওয়াইফের নামে, উনি ছিলেন হোসনা আরা ইসলামকে পদত্যাগ করেছি। এরা ইতিহাসে জানে না এরা কি বলতেছে। আমি কিভাবে স্বেচ্ছায় ওই 3টা পজিশন ছেড়ে দিয়ে মার্কেটিং ডাইরেক্টর এদেরকে যে বানাইছি, চেয়ারম্যান এমডি আর বানাইছি, এরা জানেও না। তো এই জন্য এই ইতিহাসটা বলতে বাধ্য হয়েছি। যাই হোক, যখন ইকবাল করিম নিপু আইসা বললো যে উনি চেয়ারম্যান হবে না, তখন আমার কোনো মেজাজ খারাপ হয়ে বললাম কেন? উনি বললো জামাত ইসলামের থেকে এই ব্যবসা করা নিষিদ্ধ করা হয়েছে, আমি জামাত ইসলাম করি, আমার পক্ষে সম্ভব না এই ব্যবসা করা। আমি বললাম তাহলে আমাকে নিয়ে চলেন, আমি যাই জামাতের অফিস কোথায়। তো উনি আমাকে নিয়ে গেলেন। আমি তখন জীবনে প্রথম জামাত ইসলামের অফিসে যাই, সেটা হলো মগবাজার। সেখানে জামাতের একজন উচ্চপদস্থ মুফতি ছিলেন, ওনার সাথে জোহরের নামাজ পড়লাম, পরে ওনার সাথে বসলাম, বয়সে কিন্তু তর্কে বসলাম। তর্কে বসার পরে উনি প্রশ্ন করেন, উনি বিচারকের আসনে ছিলেন, আমার বিরুদ্ধে কয়েকজনের কথা উঠেছে, আমি উত্তর দিচ্ছি, কথা বলতেছি, আমি উত্তর দিচ্ছি, আর উনি চুপচাপ শুনতেছে মুফতি সাহেব। সব শোনার পর উনি বললো আচ্ছা, এই ব্যবসাটা তো আমার মনে হচ্ছে খুব ভালো ব্যবসা, তাহলে আমরা সবাই করতেছি না কেন? তখন আমি মুফতি সাহেবের হ্যান্ডশেক করে গেছি, আমি আমার উত্তর পেয়ে গেছি, হুজুর আসসালামু আলাইকুম, আমি চললাম। আমি উঠে চলে এসেছি। উনি কিন্তু ঠিক এই মন্তব্যটা করছে যে এই ব্যবসাটা এত ভালো, আমরা করতেছি না কেন? আমার উত্তর হয়ে গেছে। আর যে আমাকে দিয়ে গেছে তখন সে খুব মানে রাগ হয়ে রয়েছে, কেন মুফতি সাহেব বলছে যে এটা ভালো হইলে আমরা করতেছি না কেন? কারণ ওনার কাছে উপস্থাপনই করা হয়েছে আমাকে ক্রিমিনাল হিসাবে। তার মানে আমি এই কথাগুলো কেন বলতেছি, বলার উদ্দেশ্য হচ্ছে আমাকে ক্রিমিনাল বানানোর চেষ্টা কিন্তু 2000 সাল থেকে হয়েছে। এরপর 2000 সালে এই ঘটনাগুলো হওয়ার পরে তখন আমরা কোম্পানি করব এমন অবস্থায় আমাকে নজরুল সাহেব বললো যে আপনি যে ঝুঁকি নিয়ে কোম্পানি করবেন, এখন যে কোম্পানিতে আপনারা আছেন সেখানে লোক কতজন আছে? আমি বললাম সেখানে প্রায় 38,000 লোক আছে। বলে এই লোকগুলো তো রাস্তায় বসে যাবে। আমি বললাম না, কেউ রাস্তায় বসবে না, আমি ব্যবস্থা করতেছি। বলে কিভাবে? তখন আমি গেলাম, যে আমি একটা লেকচার দিলাম, লেকচার দিয়ে সবাই শুনাইলাম যে তোমরা যারা যারা এই কোম্পানিতে বিনিয়োগ করছো, তোমরা নিশ্চয় আমার কথা অনুপ্রাণিত হয়ে বিনিয়োগ করছো, আমার চেহারার দিকে তাকায় আমার কথা শুনে মোটিভেটেড হয়ে, তো তোমাদেরকে আমি এটা অফার দিচ্ছি, তোমরা এখন যে কোম্পানিতে আছে এই কোম্পানিতে আমার কোনো সুযোগ নাই কাজ করার, কারণ এই কোম্পানিতে আমি যেহেতু চলে যাচ্ছি তোমরাও বিপদে থাকবা। এখন তোমাদের মধ্যে থেকে যারা যারা আমার সাথে আমার নতুন কোম্পানিতে আসবা, আমি তোমাদের জন্য একটা ওয়াদা করতেছি, আমার কোম্পানিতে তোমাদের কোনো প্রোডাক্ট কিনে জয়েন করতে হবে না, তোমাদের সবাইকে আমি ফ্রি জয়েন করবো, যেটাকে আমি নাম দিচ্ছি ফ্রি লঞ্চ নাম দিছি। এবং যারা যারা আসবে সবাইকে ফ্রি লঞ্চ জয়েন করাবো। এইভাবে ডেস্টিনি যখন শুরু হয়, আপনারা শুনলে অবাক হবেন, ডেস্টিনির প্রথম 26 থেকে 30,000 লোক এরা সবাই ফ্রি জয়েন করছে। তার মানে এরা যখন জয়েন করছে, যে সিআইডি নাম্বার পড়ছে, এই সিআইডি নাম্বার পড়ছে মনে করেন 1 থেকে শুরু করে 1 লক্ষ পর্যন্ত। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে একটা ছেলেকে ডায়মন্ড এক্সিকিউটিভ বিথি গালি দিচ্ছে যে তুমি কি জানো আমার সিআইডি 1287, আর তোমার সিআইডি দিকে তাকাও, বেয়াদব, সিনিয়র জুনিয়র বুঝো না। আমি তখন হাসতেছি এটা দেখা, যে সে আবার সিআইডি দিয়ে সিনিয়র কেমনে? এদের সবাই তো সিআইডি আমি ফ্রি দিচ্ছি।
তবে তার সিআইডি 1287 হওয়ার সিক্রেট আছে। অর্থাৎ আমরা যখন ফ্রি লাউন্স দিয়ে আসছি তো সব এন্ট্রি আমি দিছি, সাক্ষী ছিল জুবায়ের আমার সাথে। জুবায়ের আমার সাথে অনেক সময় রাতও কাটাইছে অফিসের মধ্যে। আমি কিন্তু অফিসে বসে ইয়ে করতেছি, আমার সাথে কেউ নেই, ও আমার পাশে বসে আছে। আমরা ডাটা এন্ট্রি দিতে দিতে যখন ফজরের আজান দিচ্ছে নামাজটা পড়ে আমরা ঘুমিয়ে গেছি ফ্লোর মধ্যে টেবিলের নিচে। তো সেইখানে আপনারা এখন তো আপনারা সবাই সিআইডি বুঝেন, সিআইডি হচ্ছে বিজনেস সেন্টার। সেখানে সুমন আকবরের স্ত্রীটা কিন্তু আমরা আগে এন্ট্রি দিছি জুবায়ের আপলাই। এই এন্ট্রি দিতে যায় আমার সিআইডি নাম্বার পড়ছে হচ্ছে 1014, কারণ 1000 থেকে শুরু করছি আমরা। 1014 চেয়ারম্যান সাহেবের আরো উপরের দিকে ছিল, আর সেভাবে কিন্তু 1287 হয়েছে বিথির। অথচ বিথি দেখলাম দুইটা মিথ্যা কথা বলে গেছে। একটা হচ্ছে সে তার 87 দিয়ে নিজের সিনিয়র বোঝানোর চেষ্টা করছে, আরটা হচ্ছে সে যে সিনিয়র বলতেছে সে ডায়মন্ড হচ্ছে কিভাবে, এটা তো সবাই জানে। ডেস্টিনিতে এই সিক্রেট কেউ মানে লুকাতে পারবে না। বিথি কখনোই নিজে কাজ করা ডায়মন্ড হয়নি। টেকনিক্যালি ডায়মন্ড হচ্ছে অ্যাকচুয়ালি সুমন আকবর, কারণ বিথির ওই সেন্টারে সুমন আকবরই কাজ করতো। বিথি তার একটা বাচ্চা ছিল প্রতিবন্ধী, সে বাচ্চাকে লালন পালন করতে তাকে বাসায় থাকতে হতো। মাঝে মধ্যে কদাচিৎ সে আসতো আমাদের অফিসে বা ইয়েতে। ও এটাও বুঝতো না ব্যবসাটা কেমন করে, কারণ ব্যবসা বুঝে ফেলছিল সুমন আকবর। এবং সে এত পরিশ্রম করছে, করার পরে যখন বিথি নামে দিয়া ডায়মন্ড হয়ে গেল, আমার এখনো মনে আছে, তখন সুমন আকবর আমি কইছি আপনি কোনো চিন্তা করেন না, আপনার বউরে আপনি ডায়মন্ড বানাইছেন, তার মানে আসলে আপনি বানাইছেন, এটা আমি জানি। এখন আপনি আপনার নিজের সেন্টারে কাজ করেন, আপনার ডায়মন্ড হয়ে যাবেন। অথচ বিথি দেখলাম সেদিন খুব অহংকার করে একটা ছেলের খুব বকা দিল। এই জন্য আপনাদের সবাই জানা দরকার কে কেমনে কি হয়েছে, এই সিক্রেট জানলে এখন আর অসুবিধা নাই। এখন এখানে সত্য লুকানোর সময় না। সূরা নিসাতে আছে তোমরা কখনো সত্য লুকায় না, এটা যদি তোমার বাবা মার বিরুদ্ধেও যায়। তাই সত্য লুকানোর পক্ষে আর আমি নেই। আমি প্রত্যেকটা কথা বলতেছি, কিন্তু এক একটা লোকের নেটে যে সমস্ত স্ট্যাটাস দেখছি ওইটাকে উত্তর দিতে যায় আমাকে এগুলো বলতে বাধ্য হচ্ছি আমি। তো এখন যেটা হচ্ছে এইখানে যে এই 24 থেকে 30,000 লোক যারা ফ্রি লাউন্স জয়েন করছে, এরা একজনও বিনিয়োগকারী, এটা জানা রাখেন আপনারা আজকে। অর্থাৎ আপনারা বহু ডায়মন্ড পাবেন, বহু পিএইচডি পাবেন, তারা 1 টাকাও বিনিয়োগ করে নাই ডেস্টিনিতে এই পজিশনে আসতে। বহু আছে এরকম। বিনিয়োগ করছে কারা? সিরাজুল মুনির করছে, জুবায়ের করছে, ইঞ্জিনিয়ার শহীদ করছে, এরকম অনেকে করছে। তার মধ্যে আমি বহু দেখাইতে পারবো আপনাকে, আপনারা চিনতে পারবেন কে বিনিয়োগ করছে আর কে বিনিয়োগ করে নাই। বোঝার জন্য আমি আপনাদের কাছে একটা কৌশল শিখাই দেব। যে সমস্ত ডায়মন্ড এবং পিএইচডির ডি নাম্বারে দেখবেন ডি লেখা আছে, ডি, এরা হচ্ছে জেনুইন বিনিয়োগ করে ঢুকছে। আর যে সমস্ত ডায়মন্ডের শুরুতে এ লেখা আছে, এরা সব বিনা ইনভেস্টমেন্টে হাকুল্লা ডায়মন্ড, হাকুল্লা পিএইচডি। তার মধ্যে আপনি বিথির দিন দেখেন, তার কিন্তু ডি নাই, তার দিন নাম্বার হচ্ছে এ দিয়া। তাহলে দেখেন যেখানে 1 টাকাও ইনভেস্ট করে নাই তারা মানুষের জয়েন করা ইয়ে হয়েছে, ডায়মন্ড হয়েছে, তার ভাবখানা কি। এখন আসেন বিনিয়োগটা কি। বিনিয়োগ হচ্ছে 2 রকমের। একটা হচ্ছে আপনি আমার প্রোডাক্ট কিনে জয়েন করছেন, সেটা ঠিক ডাইরেক্ট বিনিয়োগ না। সেটা হচ্ছে আপনি ব্যবসা শুরু করছেন একটা প্রোডাক্ট কিনে, কিন্তু এইখানে এটাকেও কিন্তু বিনিয়োগ ধরা হচ্ছে। আসল বিনিয়োগ হচ্ছে যাদের থেকে আমরা ট্রি প্ল্যান্টেশনের প্যাকেজের বিনিয়োগ দিছি, 12 বছর পরে আপনাদেরকে 2.5 গুণ থেকে শুরু করে 5 গুণের ইনকাম দেবো, সেটা ছিল বিনিয়োগ। বা যাদের থেকে আমরা ডিআইবিসি আইএনডিপি টাকা 6 বছর পরে 2.5 গুণ দেবো, অথবা যারা শেয়ার কিনছে, শেয়ার কিনে শেয়ার থেকে মালিক হচ্ছে, এগুলো হচ্ছে বিনিয়োগ। তাহলে বিনিয়োগের ফর্মুলাই কিন্তু নষ্ট করে ফেলছে অনেকে। এবার আসেন আমি আপনাদের বলি, সেদিক দিয়া কিন্তু যারা আপনারা 1381 কোটি টাকা শেয়ার কিনছেন মাল্টিপারপাসের, এটা কিন্তু সরাসরি বিনিয়োগ, এবং এটা করছেন কিন্তু মাল্টিপারপাসের মালিক হওয়ার জন্য। এই বিনিয়োগ ফেরত নেওয়ার জন্য আপনার টেনশন করার দরকার নেই, কারণ আপনার বিনিয়োগের টাকা দিয়ে আমরা 24টা কোম্পানি করছি। আপনাদের মাল্টিপারপাস অত্যন্ত প্রতিষ্ঠিত, এখন অনেক রিচ। আপনি শুধু মাল্টিপারপাসে আসবেন, অফিস দেখে যান, আপনাদের যিনি কাগজপত্র হালনাগাদ করে নিন, এটা নিয়ে টেনশন করেন না। আমি মনে করি মাল্টিপারপাসে যারা বিনিয়োগ করছেন তারা একেবারে নিশ্চিন্ত ঘুমাইতে পারবেন, কোনো সমস্যা নাই আপনাদের। এখন ঘুম কিছুটা জায়গা থাকতে হবে কাদের? ট্রি প্ল্যান্টেশনে যারা বিনিয়োগ করছেন। কারণ কি, এখানেও বিনিয়োগটা আছে সেই, কিন্তু আপনাকে একটু সময় নিতে হবে। কারণ ট্রি প্ল্যান্টেশনে বিনিয়োগ ফেরত দিতে কেন দেরি হবে আপনারা ভালো করেই জানেন। মাল্টিপারপাসের মামলাটা রায় দিছে 22 সালে। তাই এই মামলা অন্যান্য কাজ করতে করতে আমরা এখন 25 সালে আসছি, 3 বছর আগে, মানে এখন তো 25, 3 বছর আগে মাল্টিপারপাস মামলা রায় দিচ্ছে জজ করে। সেটা আপিলে আছে, সময় লাগবে। তবুও সময় লাগলে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, যারা মাল্টিপারপাসে বিনিয়োগ করছেন তাদের জন্য একটা সুসংবাদ হয়তো অক্টোবর মাসে চলে আসবে। ভালো সুসংবাদ আসবে, ধৈর্য ধরেন।
এবার আসলে হচ্ছে যারা ট্রি প্ল্যান্টেশনে বিনিয়োগ করছেন তাদের ক্ষেত্রে যেটা বলবো, আপনাকে হয়তো আগামী জুন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এই জন্য কারণ ট্রি প্ল্যান্টেশনের কিন্তু মামলা এখনো ওইভাবে আগায়নি, এবং ট্রি প্ল্যান্টেশনে কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে, আপনারা সবাই একটা তাবিজের কথা শুনছেন, এই তাবিজের নাম হচ্ছে 173/22। এই তোমার সুবাই সুবাই সবাই পানি খাওয়াচ্ছে 173/22। আসলে 173/22টা কি কেউ জানে না, যারা এগুলো বলে বেড়াচ্ছে ঠিক মতো পড়েও না। এখন আপনাদের সবাইকে অনুরোধ করবো, দয়া করে 173/22 এই বাংলাটা বা ইংরেজিটা যখনই চাইবেন আমি দিতে পারবো। আমার সাথে যোগাযোগ করেন ডাইরেক্ট, আমি আপনাদেরকে কপি পাঠিয়ে দেবো ইয়ে করে আপনার হোয়াটসঅ্যাপে, একটু প্রিন্ট দিয়ে পড়েন। 173/22 ছিল একটা, জাস্ট আপনারা শুনলে অবাক হবেন সেটা কিসের রায় ছিল। আমাদের কিছু শেয়ার হোল্ডার ইয়ে করছে, ইজিএম করছে, এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং করার পরে সেই ইজিএম করতে যায়, সেই ইজিএমে তারা কিছু বিতর্কিত লোকেরা রাখছে, আমি তাদের নাম এখন বলতে চাচ্ছি না এখানে। এইটার কারণে তখন আমি তাদের সাথে একটু আপত্তি করছি যে এটা রাখা যাবে না বিতর্কিত লোকের। তখন এইটা নিয়ে তারা কি করেছিল, তারা কোর্টে গিয়েছিল ইজিএম করার পারমিশনের জন্য। কারণ তারা যে ইজিএম করবো এটা পারতেছে না, কেন? জয়েন্ট স্টক তাদেরকে আপডেট করে দিচ্ছে না। তাই জয়েন্ট স্টকে তারা প্রতিপক্ষ করলো, জয়েন্ট স্টকের প্রতিপক্ষ করে তারা আবেদন করলো। আর সেখানে যে আমি পক্ষভুক্ত হইলাম, আমি কেন পক্ষভুক্ত হইলাম? আমাকে বাদ দেওয়া হচ্ছিল। আমি বলছি আমাকে বাদ দেওয়া যাবে না, কারণ আমি এখনো শেয়ার হোল্ডার ডাইরেক্টর আছি। যাই হোক, আদালত কি করলো, কৌশল অবলম্বন করলো, আমাকেও বাদ দিল না, তাদের কথাও রাখলো, মানে আমার কথাও রাখলো, তাদের কথাও রাখলো। এবং রায়ের মধ্যে বললো আপনি হাসবেন, আদালত লিখছে এখানে দুই পক্ষ আসছে, একটা জেনারেল হর্নের পক্ষ, একটা রফিকুল আলমের পক্ষ। আসলে কিন্তু কথাটা সত্যি না, জেনারেল হর্নের কোনো পক্ষই ছিল না, উনি কখনোই আমার প্রতিপক্ষ হিসেবে কাজ করেন নাই। উনি গেছেন নিজের থেকে যে কোম্পানিটার এজিএম হোক, আর আমি চাইছি এজিএম হোক, কিন্তু কিছু বিতর্কিত লোক আছে আমাদের স্টাফ, এরা যেন এখানে সুবিধা না নিতে পারে। ব্যাপারটা ছিল খুবই ছোট। তারপর আমি চিন্তা করলাম না, ঠিক আছে, যাক না, আদালতের থেকে যদি এরা পারমিশন নিতে পারে, এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং করে যদি আপডেট করতে পারে, করুক না। তখন আমি উজ্জ্বলকে ডাকলাম, তাইকে আমি বললাম এক কাজ করেন, তারা যদি একটা অর্ডার বের করতে পারে। আমাকে উজ্জ্বল জিজ্ঞাসা করলো কি করবো, আমি সেই বাধা দেওয়ার দরকার নাই, তারা যদি আসলে ইয়ে নিতে পারে, পারমিশন নিতে পারে, নিলে আমারই তো লাভ, ডেস্টিনি যদি চলে আমি তো লাভবান হবো। তো ঠিক আছে, আপনি বাধা দেওয়ার দরকার নাই, তারা ইয়ে করুক। আপনি প্রস্তাব দেন যে স্যার আপনি একটা বোর্ড করেই দেন। তখন যখন কোর্টের কাছে এটা প্রস্তাব দেওয়া হলো, কোর্ট কি করলেন, একটু চালাকি করলেন। কোর্ট তো ছিলেন আওয়ামী কোর্ট, তিনি এখানে কি করলেন, বললো যে ঠিক আছে, রফিকুল আমিনের থেকে 3 জনকে দিচ্ছি, অমুকের থেকে 9 জনকে দিচ্ছি, হ্যান করতেছি ত্যান করতেছি কয়া আরো তাদের থেকে 5 জন ঢুকাই দিল এখানে ইয়ে হিসাবে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে। এভাবে 19 জনের একটা বোর্ড করে দিল। ফাইন, আমি খুশি হয়েছি, কিন্তু আমি ঠিক আছে 19 জনের বোর্ড হিসেবে এখন বোর্ড চালাক। কিছুদিন পরে সেখানে একজন কুইট করলেন, ওনার কাছে পছন্দ হয়নি ডেস্টিনির ব্যবসা, উনি ছিলেন একজন বিচারপতি। তারপরে আরেকজনে কুইট করলেন, উনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওনার কাছেও পছন্দ হলো না। এভাবে একে একে মতো 2 জন না 3 জন কুইট করলেন। কুইট করার পরে বাকি থেকে না 2 জন কুইট করলেন, এরপরে থেকে গেলেন 3 জন। সেই 3 জনের মধ্যে একজন হলেন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, একজন হচ্ছেন মুশফিক আনাম, আরেকজন ইকবাল জামাল। 3 জনই ঠিক আছে, কোনো খারাপ না। বাট সমস্যাটা তৈরি হয়েছে কোথায়? সমস্যাটা তৈরি হয়েছে এই 3 জনকে আমাদের কিছু স্বার্থপর ডাইরেক্টর এবং শেয়ার হোল্ডার এবং যারা আবার এখানে ডিস্ট্রিবিউটর, তারা তাদেরকে প্রভোগ করা শুরু করলো, তাদেরকে ভুলভ্রান্তি দিয়ে তারা অন্যভাবে পরিচালনা করার চেষ্টা করলো। ডেস্টিনিকে দেখা যাক কিভাবে করলো সেটা। এনারা কি করলেন, এনারা ডেস্টিনি 2000 মানে বুঝে নিলেন যে যত কোম্পানি আছে সবকিছুর মালিক ডেস্টিনি 2000, আর যায় কই। তখন ওনারা সমিতি মালিক, সমিতির বেশিরভাগ মালিকানাধীন। কারণ আমাদের যতগুলা কোম্পানি ছিল, আপনারা শুনলে খুশি হবেন যে আপনাদের শেয়ারের টাকা দিয়া আমরা যে কোম্পানিগুলো করেছি, 24টা কোম্পানি করছি, সেই 24টা কোম্পানি 70% থেকে শুরু করে 99% পর্যন্ত কোন কোন কোম্পানির শেয়ার হচ্ছে আপনাদের। কি বলছি, 70% থেকে শুরু করে কোন কোন কোম্পানিতে 99% মালিক হচ্ছেন আপনারা। আর 70% মালিক যেখানে আপনারা, সেখানে শুধু ডেস্টিনি 2000 লিমিটেড হচ্ছে মাত্র 20% শেয়ারের মালিক। ডেস্টিনি 2000 মাত্র 20% বাদ দিলে একটা মাত্র কোম্পানিতে ডেস্টিনি 2000 ছিলেন 51% এর মালিক, যেটাতে মাল্টিপারপাস মাত্র 49%। সেটার নাম হচ্ছে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন। এই ট্রি প্ল্যান্টেশন ছাড়া, মানে ট্রি প্ল্যান্টেশনে কিন্তু সমিতি অর্ধেক মালিক, ডেস্টিনি 2000 অর্ধেক মালিক। এছাড়া আর বাকি যত কোম্পানি আছে সব কোম্পানিতে কিন্তু আপনাদের সমিতি হলো 70% মালিক। কিন্তু আমাদের কিছু ইভিল স্পিরিটের
আপনার ডাইরেক্টর শেয়ার হোল্ডার কি করলো, তারা নিজেরা মন করা ইয়া করলো, সাব কমিটি করলো, কইরা এই সমস্ত কমিটির প্রপার্টি গুলা বেচা শুরু করলো, লিজ দেওয়া শুরু করলো। তার মধ্যে কক্সবাজার হোটেলটা, তারপর হাসিখালি জায়গা জমি, আরো অনেক কিছু, মানে এমন ভাবে তারা কি করলো, আমি শুনলে আপনারা অবাক হবেন যে আমি জেলে থাকতে শুনে আসতেছি যে একবার আমাদের ঝড় তুফান হয়েছিল, তাতে করে কোথায় জানি এটা আপনার কুয়াকাটা বা ওইদিকে আপনার পটুয়াখালীর ওইদিকে গাছ পড়ে গেছে, লক্ষ লক্ষ টাকার গাছ মাত্র নাম মাত্র বিক্রি করে টাকা নিয়ে চলে আসছে। জমি বিক্রি করছে, যে জমির দাম 50 কোটি টাকা ট্রি প্লান্টেশনে, সেই জমি বিক্রি করছে মাত্র 1,20,00,000 টাকায়। সাক্ষী হচ্ছে নাজিমউদ্দিন চেয়ারম্যান, আপনারা জানেন উনি কিন্তু আমাদের ল্যান্ড ডাইরেক্টর। তাকে আমি আসলে এখানে মিটিং আজকে আনতে ভুলে গেছি, নাহলে আপনারা শুনতে পারতেন। উনি আগে একবার আপনাদের সাথে আসছিল, এক সপ্তাহ আগে পিএইচডি মিটিং আসছিল। উনি আমার বলে কি করে এরা 50 কোটি টাকা দাম সম্পত্তিটা 1 কোটি, আচ্ছা দেখেন 1,20,00,000 শেষ করেই শেষ না, কিন্তু এই টাকা আমাদের একজন ডিস্ট্রিবিউটর, উনি বোধহয় ডায়মন্ড কিনা আমি জানি না, জাহাঙ্গীর, উনি ওনার ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকাটা ঢুকালেন। এবং এটার সাথে আমাদের একজন শেয়ার হোল্ডার প্রফেসর মঈন সাহেব পিএইচডি, উনিও জড়িত এটার সাথে। আমাকে যে কথা বলা হয়েছে, নাজিমউদ্দিন চেয়ারম্যান বললেন যে প্রফেসর মঈন তো আপনার সমস্ত বাগানের গাছ কেটে সাফ করে ফেলছে। এখন এদের নামে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো নিউজ আসে না, নিউজ আছে রফিকুল আমিন কোম্পানিকে ধ্বংস করছে, জাহাঙ্গীরের নামে কিন্তু কোনো কিছু আসে না, নাম আসে হলে রফিকুল আমিন সব শেষ করে ফেলছে। তো এই হচ্ছে আমাদের কতগুলো ডিস্ট্রিবিউটর পিএইচডি তথাকথিত বলবো যাদের দুরবস্থা। তখন আমি একদিন চিন্তা করলাম যে সামথিং রং, ডাল মে তো কুছ কালা হ্যায়। এরা সবাই খামাখা আমার বদনাম করতেছে, যেগুলো চুরি করতেছে এগুলো ধরতেছে না কেন? পরে যে মহা জিনিস খুঁজে পেলাম, এটা আমি অবাক হয়ে গেলাম। সেটা হচ্ছে এরা কারা। তখন এদের প্রোফাইল পেলাম, এদের মধ্যে অনেকে আছে, যেমন এই যে পিএইচডি আসাদ, হিরো, এমদাদ বা সাইদ, এরা সবাই অন্য কোম্পানিতে কাজ করতে যায়, ব্যর্থ হয়ে চলে আসছে, আনসাকসেসফুল। এইবার আমাদের যে এখন শামীম চৌধুরী, যিনি দুবাইতে বসে প্রোগ্রাম করেন, ইনি তো আমাদের দেশে এখানে কোম্পানিতে প্রতারণা করে ভাগছেন। উনি একটা ওয়ান কয়েন নামে, আমি ইঞ্জিনিয়ার সহিত বলবো, উনি বোধহয় আমার জানাইছিলেন, ওয়ান কয়েন নামে একটা ক্রিপ্টোকারেন্সির ব্যবসা করে এখান থেকে ভাগছেন। সে কিন্তু পলাতক কিন্তু। এবং সে ওখানে যে ইকবাল হাসান নামে একজন লোকে যে ইন্টারভিউ করছে, সোনারতরী এবং ডেলাইট কোম্পানি ডাইরেক্টর, এই ইকবাল হাসান কিন্তু রাতারাতি টাকা মেরে চলে গেছে দুবাইতে। আমাদের কত ধানের প্রজেক্টের লক্ষ লক্ষ টাকা, ইকবাল হাসান একজন হচ্ছে লক্ষ লক্ষ টাকা ধানের প্রজেক্টে চুরি করে যিনি গেছেন, ইনি হচ্ছেন অতিথি। আর হোস্ট কে হচ্ছেন শামীম চৌধুরী, ইনি হচ্ছেন আরেক চোর, যিনি এখান থেকে মানুষের টাকা বানিয়ে গেছেন। তাহলে কি সুন্দর, চোর আর চোরে মিলে, এক চোর হলো হোস্ট, আরেক চোর হচ্ছে আপনার গেস্ট। ওনারা আমার বিষোদ্গার করতেছে যে আমি কিভাবে 170টা কোম্পানি নাকি 270 বোধ হয় আমার নামে বলা হচ্ছে, আমি নাকি 270 কোম্পানি করে 270 কোটি টাকা নিয়ে দিছি। আমি কিন্তু এদেরকে বারবার সুযোগ দিছি যে বাবা তোমরা ভুল বলতেছ, তোমরা যদি গ্যারান্টি দিয়ে প্রমাণ দিতে পারো যে আমি 270টা কোম্পানি বানাইছি বা 270 কোটি টাকা নিছি, আমি তোমাদেরকে আমার শেয়ার লিখে দিয়ে চলে যাবো, আসো আমার সাথে বসো। তোমরা ভুল করতেছো, তোমাদেরকে তথ্য দেখে, তোমরা সাধারণ ডিস্ট্রিবিউটরকে ভুল বুঝেও না, আসো। এরা কিন্তু আমার সাথে বসবে না, এরা করে বসবে না, কারণ এদের কিন্তু বললো মরহুম আশরাফুল আমিন। আমি মরহুমের জন্য বলছি কারণ আমার জীবন থেকে সে মৃত এখন। সে আমার কাছে বহু লোক পাঠাচ্ছে, আজকেও পাঠাচ্ছে নেগোসিয়েশনের জন্য। আমি আশরাফুল আমিন ছাড়া সবাই সাথে নেগোসিয়েশন বসতে রাজি আছি, আজকে বলে দিলাম। প্রত্যেকের সাথে বসবো, আপনাদের এই যে হিরোর সাথেও বসবো, আমিনুল ইসলামের সাথে বসবো, এমদাদের সাথে বসবো, প্রত্যেকের সাথে আমি আলোচনা টেবিলে বসতে রাজি আছি। বাট আমার আপত্তি আছে, আমি প্রকাশ্যে বলে দিলাম আজকে আপনাদেরকে, আমি আশরাফুল আমিনের সাথে কোনো নেগোসিয়েশন নাই। আমার যদি আশরাফুল আমিন সাথে নেগোসিয়েশন করতে হয়, তাহলে আমি একটা ডেস্টিনি থেকে পদত্যাগ করতে হবে, আমি বলে দিলাম, আমি ডিক্লেয়ার দিয়ে দিলাম। আপনারা কেউ যদি আমাকে আশরাফের সাথে বসার জন্য বাধ্য করেন, সেই দিন দেখবেন যে আমি ডেস্টিনি থেকে ডিক্লেয়ার দিয়ে কিন্তু চলে যাচ্ছি। কারণ আমার এই অপমান সহ্য করার আর দরকার নাই। যে লোক আমার চরিত্র নিয়ে কথা বলছে, আমার স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলছে এবং আমার বড় মেয়ের চরিত্র নিয়ে কথা বলছে, এতদূর করেছে তার দুঃসাহস, তাই না? এবং সে সুফি, সে অনেক সাধু, আমি তার সম্বন্ধে কিছু আনবো। সে বাংলাদেশে থাকতে হলে তাকে আমার ফেস করতে হবে, সে আমার মুখোমুখি দিতে হবে। সে যেমন একটা দল করে, আমি একটা রাজনৈতিক দল তৈরি করছি, চিন্তা করো না। আমি তোমাকে দেখবো যে তুমি আমাকে কতটুকু ডুবাইতে পারো, কতটুকু তুমি আমাকে ড্যামেজ করতে পারো, আমি এটা দেখবো। আমি সেইটার অপেক্ষা আছি, কিন্তু তোমার সাথে কিন্তু আমার কোনো ডেবিট ডক নাই।
সেটা হবে লাস্ট ডে। যেদিন তোমার সাথে আমার টেবিল টক, সেটা হবে বাংলাদেশে আমার জন্য লাস্ট ডে। আর আমি বাকি ডিস্ট্রিবিউটর যারা আছে এদের প্রতি আমার কোনো রাগ নাই, কারণ আমি জানি এরা সবাই আশরাফ দ্বারা বিভ্রান্ত। আমি এদের সবার সাথে বসতে চাই, এদের ভুলটা ভাঙাইতে চাই। এরা আমার হাতে করা পিএইচডি, আমার হাতে করা হিরো পিএইচডি, আমার হাতে করা এমদাদ পিএইচডি, আমার হাতে করা সাইদ, আসাদ, এরা সব আমার হাতে করা পিএইচডি। সুতরাং এরা আমার সাথে একটা ভুল করতেই পারে না বুঝে। আমি তো বুঝতেছি এরা কিন্তু না বুঝে ভুল করছে। ওই একটা কারণে এদেরকে এক্সকিউজ করে দিলাম, যে তারা তো আসলে আমাকে চিনতো না, চিনলে তো তারা আমাকে এই গালিটা দিত না। কিন্তু আশরাফুল আমিন তো আমার রক্ত, সে তো আমার চিনে, সে দেখছে আমার সাথে একসাথে বড় হয়েছে একই ফ্যামিলিতে। সে তো এমন কথা না যে আমাকে চিনে না। তাহলে সে যেটা করেছে এটা হচ্ছে মেলাফাইড প্র্যাকটিস, এটা উদ্দেশ্যমূলক ভুল। আর ওরা যেটা করছে এটা হচ্ছে অনিচ্ছাকৃত ভুল। তাই অনিচ্ছাকৃত ভুল করার কারণে ওদের সাথে আমার বসার ইচ্ছা আছে। আমি তাদেরকে ভুলগুলো ধরাই দিব, তাইলে তারা আমারও ভুল ধরাই দিবে, আমি ভুল মেনে নেবো, কোনো সমস্যা নাই। যে কোনো ডায়মন্ড, যে কোনো পিএইচডি আমার সাথে বসতে চান আমি বসবো, এক্সেপ্ট আবার বলতেছি আশরাফুল আমিন। এবার আসেন আশরাফুল আমিনকে প্রশ্রয় দিয়ে কে মাথায় তুলছেন, আমি তার জন্য দুঃখ প্রকাশ করতেছি। আমি ভদ্রলোকের খুব পছন্দ করতাম এবং তার সাথে আমার কোনো ঝামেলা নাই, এখনো নাই। প্রশান্ত ভূষণ বুড়ো, ওনার সাথে আমার কোনো ঝামেলা নাই। অত্যন্ত ভদ্রচিত ব্যবহার করতো আমার সাথে মার্জিত ব্যবহার করতো। আমিন ভাই এই সম্বোধন করে, এবং সে আমাকে কিছুদিন আগে কন্ট্রাকচুয়াল নিয়োগ দিয়েছে বৈশাখীতে। আমি সেই কন্ট্রাকচুয়াল নিয়োগ সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দিই। আপনি চিন্তা করতে পারেন যে বৈশাখী টিভির মালিক কিন্তু আমরা, অথচ আপনারা কি জানেন আমাকে নিয়োগ কে দিছে? আমাদের হিউম্যান রিসোর্সের স্টাফ, সে বোধহয় ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সে আমাকে নিয়োগ দিছে। আপনারা কোথায় বাস করেন? আমি খুব ইনসাল্ট ফিল করছি, আমি কিচ্ছু বলি নাই। আমাকে টিভি বলছে আমিন ভাই আপনি এখন নিয়োগটা নেন, নিয়ে আপনি কাজ শুরু করেন, আপনার ইগোটাকে আপনি। আমি তখন বেশি ঠিক আছে, আমার ইগোর দরকার নেই। তাহলে চিন্তা করেন, যেখানে প্রশান্ত বড়ুয়া আশরাফকে নিয়োগ দিছে, সেখানে প্রশান্ত বড়ুয়া কি চাইলে আমাকে নিয়োগ দিতে পারতো না? না, আমাকে নিয়োগ দিছে আমাদের একজন ম্যানেজারকে দিয়ে, একটা স্টাফকে দিয়ে নিয়োগ দিছে। আর আমাকে একটা ভ্যারিয়েন্ট দিছে, আমার কোম্পানিতে 2001 সাল থেকে উনি অডিট করবেন। অডিট করার পরে যদি প্রমাণ হয় আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করি নাই, তখন নাকি 6 মাস পরে আমাকে এমডি হিসাবে নিয়োগ দিবেন। এটা হচ্ছে ওনার কন্ডিশন। এখন আমি যে লোক 2011 সাল পর্যন্ত আমরা অডিট করে 12 সালে জেলে ঢুকলাম, এবং 173/22 পরিষ্কার লেখা আছে কোন কোন বছরের অডিট করতে হবে। অডিট করতে হবে 2012, 13, 14 থেকে শুরু করে 22 সাল পর্যন্ত। সেখানে 2001 সাল থেকে ওনাকে কে দিছে, রাইট দিছে অডিট করার, এটা আমার জানার বিষয়। কারণ আমি যদি উনি আমাকে বলতে, আমি ওনাকে জিজ্ঞেস করবো যে আপনি লন্ডন অফিসে 2001 সাল থেকে আমার কোম্পানি অডিট, আপনি কোথা থেকে এখতিয়ার পাইছেন? আপনি কার ভুল ধরতে যাচ্ছেন? 2001 সাল থেকে যদি আপনি অডিট করেন, কিন্তু আপনি কি জানেন 2001 সাল থেকে অডিট করলে যারা এখন বিদেশে পালায় আছে তারা কেউ রেহাই পাবে না? কারণ এই যে সফর একটা কথা বলে গেছে, তারা নাকি টাকা ছাড়া করে ব্যবসা করে নাই, সব জায়গায় অনেক বিনিয়োগ করছে। এবার আপনারা আমার থেকে বাস্তব কথা শুনে রাখেন। ডেস্টিনি 2000 লিমিটেডে কোনো ব্যক্তি 1 লাখ টাকার বেশি দেয় নাই বিনিয়োগ। বাকি বিনিয়োগ গুলো কিভাবে আসছে আমাদের শুনেন। আমরা যখন ডিভিডেন্ড পাইতাম, সেই ডিভিডেন্ডের টাকা আবার বিনিয়োগ করতাম। তার মানে আমাদের শুরুটাই হয়েছে 1 লাখ দিয়া। দ্বিতীয়টা হচ্ছে আমরা অনেক বোনাস শেয়ার নিচ্ছি, সেটা বোনাস শেয়ার আপনারা বুঝবেন। বোনাস শেয়ার হচ্ছে, এটা সাইদুর রহমান সাহেবের আইডিয়া। এটা হচ্ছে যখন দেখছে আমাদের হাতে কোনো টাকা নাই, তখন আমাকে বলতেছে আমিন ভাই আমরা আমাদের ডাইরেক্টররা এত পরিশ্রম করতেছে, তাদেরকে বোনাস শেয়ার দিয়ে দিই। আমি বলছি সবাই মতামত নেন, সবাই যদি রাজি থাকে আমার আপত্তি নাই। এইভাবে আমরা আমাদের শেয়ার এই পর্যন্ত আসছি। নাইলে নিজের বাবার টাকা দিয়া এখানে 1 লাখ টাকার বেশি কেউ শেয়ার হোল্ডার ছিল না। সব টাকা কিন্তু এই বিজনেসের টাকাই, এই লাভের টাকাই আবার বিনিয়োগ হয়েছে। এছাড়া মাল্টিপারপাসে আমরা 1 লাখ টাকা, আবার কেউ 5 লাখ টাকা, আমরা মাল্টিপারপাসে শেয়ার কিনে ঢুকছি। আমি নিজে ঢুকছি 5 লাখ টাকা, আবার অনেকে 1 লাখ টাকা, গোমরানো 5 লাখ টাকা, আমার যতদূর মনে পড়ে অনেকে। আমরা 21 জন 5 লাখ টাকায় মাল্টিপারপাস শুরু করছি, 1,10,00,000 টাকা দিয়ে। আরেকটা কোম্পানিতে তারা বিনিয়োগ করেছে, সেটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন, যেটাতে আমি পার্টনার না। আমি পার্টনার থাকি নাই, কেন আমি বলছি ট্রি প্ল্যান্টেশনে আমি কোনো শেয়ার নেব না, কিন্তু আমি কোম্পানির পক্ষ থেকে শেয়ার নেব, এবং সেই শেয়ারে কোম্পানি কোনো টাকা দেবে না, মানে ডেস্টিনি 2000 কোনো টাকা দেবে না। ডেস্টিনি 2000 পক্ষ থেকে আমি রিপ্রেজেন্টেটিভ হব, এবং সেখানে ডেস্টিনি 2000-কে 70 ভাগ দিতে হবে। আর আপনারা এক একজনে 10 ভাগ করে নেবেন, আপনারা 10 লাখ টাকা করে দিতে হবেন। এই হচ্ছে তারা 3 জনে তাদের গাড়ি বেচে 10 লাখ করে বিনিয়োগ করে ঢুকছে। এবার আসেন, এই গাড়ি বেচছে, যে গাড়ির টাকা কার? গাড়ির টাকা তো তারা ইনকাম করছে ডেস্টিনি 2000 থেকে। তাহলে একদম রুট যদি ধরি আমরা, বাস্তবতায় যদি যাই, তারা এরা কেউ কিন্তু জীবনে
1 লাখ টাকার বেশি পকেট থেকে বাইর করতে হয়নি। বাকি টাকা এই ডেস্টিনি থেকে পয়সা আয় করে 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 বিনিয়োগ করছে। তাহলে বড় বড় কথা বলে কেন? আর আমি দেখলাম সবল বলতেছে মুখ খোলেন না। আমি বলি কিরে ওরে বাপরে, আমি তো দেখি কিভাবে লাফা দেয় আমার বিড়াল, আমার কয় মেও। আমি তো বুঝতেই পারি নাই যে সে এত বড় ইয়ে হয়ে গেছে, বাঘ হয়ে গেছে, রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে, মুখ খুলতে মানা করতেছে। আমি মনে করি বাবা তুই মুখ খুল, তুই মুখ খুলে দেখা কোথায় কি করছো, কয় টাকা ইনভেস্ট করছো। আমি যে কথাগুলো আজকে বলে গেলাম, তুই 1 লাখ টাকা দিয়ে ডেস্টিনি ডাইরেক্টর হিসেবে, এরপরে বাকি টাকা সব ডেস্টিনি ইনকাম। ইভেন ট্রি প্ল্যান্টেশনে যে তুই গাড়ি বেচে 10 লাখ দিছিস, এটা কি তোর বাবার টাকা দিয়ে গাড়ি কিনা? এইটা তো তুই ডেস্টিনি 2000 থেকে পয়সা বানাইছিস। এখানে তুই কেমনে সেন্টার এসে এটা তোর কয়ে দিই। কারণ তোরে আমি তো তোরে চিনি, তো তোরে তো ডেস্টিনিতে ডাইরেক্টর বানাইছে হোসেন সাহেব। হোসেন সাহেব যদি আমাকে না বলতো আমি তো তোরে ডাইরেক্টর বানাইতাম না। উনি আমার রিকোয়েস্ট করছে যে ওরে ডাইরেক্টর বানান। ওরে এবং ট্রি সেটা হয়েছে কিভাবে দেখেন, সকল হচ্ছে একেবারে হাকুল্লা পিএইচডি হয়েছে এবং হাকুল্লা ডায়মন্ড হয়েছে। কেমনে? ওই যে আমরা 30,000 লোকের যে ব্রিড সেন্টার সেট করতেছি, সকলের এক সাইড দিয়ে দেওয়া হইলো এই আকবর হোসেন সুমনার বি থেকে এক সাইড। তাহলে বুঝেন, কিন্তু সে কিন্তু কারণে জয়েন করায়নি। এক সাইডে আকবর হোসেন সুমন এবং বিথি, এরা হচ্ছে সকলের এক হাত লেফট। আর এক হাতে দেওয়া হলো চট্টগ্রাম থেকে আব্দুল মান্নান, আলী হাসান, এরা। এই যে এখন যে মান্নানের যে গ্রিনটা, অ্যাকচুয়ালি মান্নানের আপনার ছিল আলী হাসান, আর ডায়মন্ড আলী হাসান মারা গেছে। এই আলী হাসানের যেটা দেওয়া হলো সকলের ডাই সাইডে ফ্রি লাউন্সে, আর আকবর হোসেন সুমনকে দেওয়া হলো বাম পাশে। এবং বিশ্বাস করেন সকলের জীবনও কোনোদিন কাজ করতে হয়, সে শুধু ঘুমাইছে আর ইয়ে হয়েছে, বীজ দিয়েছে, ঘুমাইছে আর ডায়মন্ড হয়েছে। ও তো জীবন কোনদিন ঠিক মতো প্ল্যানও দেখায়নি বাড়ানোর। ও তো কথা বলতো ভাঙা ভাঙা ইংরেজি দিয়ে, বসে বসে সে মানুষের প্ল্যান বুঝাইতো আর হাসতো। ওর ব্যবসা কি ছিল? ও তো আমাদের এখানে ব্যবসা করার আগে মুরগির বাচ্চা হ্যাচিং করে সে বিক্রি করতো। এক একটা বাচ্চার দাম ছিল 20 টাকা, যেটা হ্যাচিং করে বেচতো 60 টাকা। ওর ব্যবসা কি ছিল? বড় বড় কথা বলে। 80,000 টাকা দিছিল আমাদেরকে, যেটা সে করিয়ে যেতে চেয়েছিল সেই টাকা সে ঝিঝিয়ে থাকতে দিচ্ছে হোসেন সাহেবের। তো বড় বড় কথা কচ্ছে কেন? তোদের এখানে একমাত্র বেশি পয়সা ইনভেস্ট করে আসছে গোফার, সর্বদার আছে ডেস্টিনিতে, আমি জানি। কারণ এই বিজনেসকে যখন আমরা ধরছি, গোফারকে যখন আমরা ডাইরেক্টর বিজনেস বানাইছি, তখন নজরুল সাহেব যখন এখান থেকে চলে গেলেন ইয়েতে কি বলে জয়পুরহাটে, তখন গোফারকে অ্যাক্টিং এমডি বানাই দিয়ে গেল। এবং সেই ছেলেটা আমার এখনো মনে আছে, ইটালির থেকে তার বোনের থেকে টাকায় না, মিথ্যা কথা পেয়ে টাকায় না এই কোম্পানি চালাইছে। এটা সাক্ষী। এই কোম্পানিতে যদি শুরুর দিকে টাকা দিয়ে কেউ যদি ব্যবসা করে থাকে, সেটা হচ্ছে গোফারুল রহমান। নাইলে এখানে সাইদুর রহমান কিংবা মেজবাউদ্দিন সকলের কোন স্পট থাকলেই বলবে যে তারা এই কোম্পানিকে টানছে। তারা তো ঘুমাই গেছে। ইভেন যখন আমি যেদিন প্রথম এমডির দায়িত্ব নেই, নজরুল সাহেব যখন রিজাইন দিয়ে চলে গেলেন, এই জায়গায় কিন্তু ওবায়দুর রহমান একটা মিথ্যা কথা বলেছে, হিরো, আমি নাকি হোসনে আরা ইসলামকে উৎখাত করে এমডিসি। আরে বাবা, হোসনে আরা ইসলাম বলতে কেউ ছিল না, সেখানে ছিল নজরুল ইসলাম। উনি রিজাইন দিচ্ছেন অপরাধ করে। উনি আমাদের 80 লক্ষ টাকা মেরে দিচ্ছেন এটা মাছের ব্যবসা করতে যায়। তখন হোসেন সাহেব আরো অন্যান্য ডাইরেক্টররা মিলে চাপ দিয়ে নজরুলকে বাধ্য করলেন রিজাইন দিতে, দিয়ে আমাকেও করা হলো এমডি। এবং তখন আমার স্যালারি ছিল মার্কেটিং ডাইরেক্টর হিসেবে 25,000 টাকা। এবং গোফার তখন প্রস্তাব দিল যে আমিন ভাই যেহেতু এত বড় দায়িত্ব নিচ্ছে, আমি প্রস্তাব দিচ্ছি ওনার বেতনটা 60,000 টাকা করে দেওয়া। এই হচ্ছে আমার যাত্রা শুরু। এবং যখন আমাকে এমডি করা হলো, আমার তো তখন গুরু দায়িত্ব চলে আসলো, কোম্পানিকে বাঁচাইতে হবে। তখন আমি আমার স্ত্রীর সাথে বসলাম, বসে আমি বললাম তোমার বাড়িটা আমি বন্ধক দিয়ে টাকা নিতে চাই। বলে কেন, তোমার কি হয়েছে? আমি আমার কোম্পানির অবস্থা খুব খারাপ। তো বলে তারপরে আমি যদি কোম্পানি বাঁচাতে না পারি, তাহলে আমার এই দেশে থাকার কোনো যৌক্তিকতা নাই। আমি তোমার হেল্প চাই, তুমি আমাকে হেল্প করো। তখন বলে ঠিক আছে, কি করতে হবে বলো, আমি তোমাকে এই বাড়িটা বন্ধক দেওয়ার জন্য ইয়ে করতে হবে। কারণ কোনো এক সময় এই বাড়িটা আমি যখন কনস্ট্রাকশন করি, তখন কিন্তু আমাকে বিভিন্ন সময় এই নজরুল যে মজুর চলে গেছে, সে আমাকে 50,000 60,000 ধরে প্রায় 8 লক্ষ টাকা পর্যন্ত আমাকে লোন দিছে এই বাড়ির কাজের সময়। পরবর্তীকালে এই টাকাটা তখন আমি ওই যে আমি স্যালারি পাওনা হইতাম, কমিশন পাওনা হইতাম, আমার সমস্ত স্যালারি কমিশন অ্যাডজাস্ট করে কর্মকার বাবু এই 8 লক্ষ টাকা আমার থেকে নিয়ে গেছে। অনেকে বোকার মতো কথা বলে যে আমি নাকি ডেস্টিনির টাকা দিয়া, আমার বাড়ি বানাইতে তো আমার টাকা খরচ হয়েছে 1.5 কোটি টাকার মতো খরচ হয়েছে। তো ডেস্টিনি কি তখন 1.5 কোটি টাকা ছিল নাকি? আমি দেখলাম অনেকে বলে যে লজ্জা নাই, হ্যাঁ ডেস্টিনির টাকা দিয়া বাড়ি করে আবার বড় বড় কথা বলে ডেস্টিনির টাকা দিয়া। আসলে কিন্তু ডেস্টিনি থেকে আমি তখন এই নজরুল সাহেব 50,000 করে, এবং সেটা গোফারও জানে, 8 থেকে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছিল আমাকে ধার, যেটা আবার অ্যাডজাস্ট করে নিয়ে চলে গেছে। কিন্তু আমি যেদিন আমার বাড়ি বন্ধক দিয়ে টাকা নেই ব্যাংকের থেকে, সেদিন আমি ডেস্টিনির কাছে 1 টাকাও দেনা ছিলাম না।
বরং যেটা করা হয়েছে, গোফরান অসুস্থ ছিল, গোফরানের বাসায় আমরা মিটিং এ গেছি, সেখানে প্রস্তাব দেওয়া হয়েছে সমস্ত ডাক্তারদেরকে, তৈব সাহেবকে, নেপালকে, সাইদকে, মানে সবাইকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আরো নতুন করে 50,000 টাকা দেন, কোম্পানিটা উঠতে পারতেছে না। আমাকে এখনো মনে আছে নেপাল সাহেব আর তৈব সাহেব বলছে যে ভাই আমিন ভাই যে 1 লাখ টাকা দিছি এটা ভুলে গেলাম, আমরা জীবনে 1 টাকা দিতে পারবো না, আমরা বিদায় করে দেওয়া, আমরা গেছি, আল্লাহ হাফেজ করে চলে গেছে। পরবর্তীকালে আমি কি করলাম, আমি তালুকদার সাহেবের আইনে বললাম তালুকদার ভাই আমাকে একটু বাঁচান, কিছু করতে হবে। তালুকদার ভাই আমার বুদ্ধি দিলেন, আপনি তো বাড়িটা বন্ধক দিয়ে নেন, বাড়ি বন্ধক দিয়ে 40 লাখ টাকা নিলাম, আর 25 লাখ টাকা নিলাম 25 জন ডিস্ট্রিবিউটর থেকে শেয়ার হোল্ডার বানায়। এইভাবে আজকে যারা আপনারা যাদেরকে এই পরিচালনা পর্ষদে যাদেরকে শেয়ার দেখেন, এরা কিন্তু তখন ওই ক্রাইসিসের টাইমে 1 লাখ টাকা করে কি করলো, 25 লাখ টাকায় 25 জনে শেয়ার হোল্ডার হলো। হওয়ার পরে আর 2 জন শেয়ার হোল্ডার কিভাবে বাড়লো, এই 25 লাখ টাকা যারা দিল এরা ঢাকা ব্যাংকে জমা দিল কিন্তু ডিস্ট্রিক্ট, এবং আমাকে অ্যাকাউন্টের অপারেশন থেকে বাদ দেওয়া হলো, আমাকে সাইড দেখে করলো। তখনও কিন্তু গোফরান কিন্তু ফাইন্যান্স ডাইরেক্টর, সাইড কিছুই না। সাইড শর্ত দিল যে এখন থেকে তাকে ডাইরেক্টর ফিনান্স বানাতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করবে সাইড, বিপ্লব এবং যে মেজর সাকিব না কি জানি একজন, অথবা যে রানা, এরকম 3 জনে। আমি বা হোসেন সাহেব এই ব্যাংকে অপারেট করতে পারবো না, ঠিক আছে আমরা মাইনে গেছি। সে 25 লাখ টাকা সেখানে ডিপোজিট হয়েছে, সেখান থেকে যাত্রা শুরু হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই আশরাফুল আমিন আর আকবর হোসেন সুমন কিভাবে শেয়ার হোল্ডার হচ্ছে, এই সিক্রেট আজকে আপনারা জেনে রাখেন। এরা কিন্তু ঢাকা ব্যাংকে 1 টাকা জমা দেয়নি, এরা পিছনের দরজা দিয়ে শেয়ার হোল্ডার হয়েছে, এবং সেটা করছি আমি। কিভাবে করলাম, আমার কাছে আসছে হলো সুমন আকবর, আচ্ছা বলতেছে বস আমি তো ব্যাংকে টাকা জমা দিতে ভুলে গেছি। তা আমি কি করবো, আজকে তো টাইম পার হয়ে গেছে, আজকে 2টার মধ্যে ব্যাংক বন্ধ হয়ে গেছে, আমি তো টাকাটা নিয়ে আসছি, আর কি করবো। আমি বলছি ভাই আমি জানি না, কারণ আমি এই সমস্ত শেয়ারের টাকা বেচি না। আমি কিন্তু শেয়ার প্রস্তাব দিছি, কিন্তু শেয়ারের টাকা কালেকশন করতেছে বিপ্লব, সাহেব, জসিমউদ্দিন রানা, এরা। কিন্তু আমি তাদেরকে উদ্বুদ্ধ করছি তোমরা শেয়ার কিনো। এমন সময় আমার ওয়াইফ আমাকে ফোন দিল, বলে তোমার কাছে টাকা আছে। আমি বললাম কেন বলো তো, তুমি আমাকে 1 লাখ টাকা ধার দাও। আমি হঠাৎ করে তোমার টাকা ধার লাগবে কেন, বলে একটা কাজ আছে। তখনও কিন্তু একটা জিনিস মনে রাখেন, তখনও কিন্তু আমার ওয়াইফ শেয়ার হোল্ডার হয়নি। এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে চরম বাস্তবতা। আমার ওয়াইফ যেখানে নিজে ডাইরেক্ট শেয়ার হোল্ডার হইতে পারতো 1 লাখ টাকা দিয়া, সে নিজের কথা না করে কার কথা কয় দেখেন, আমার রিকোয়েস্ট করে কয় তুমি একটা কাজ করো, তুমি আশরাফের নামে 1 লাখ টাকা জমা দিয়ে দাও। আমি বললাম কারণ কি, বলে এই ছেলেটা এইভাবে কতদিন কিভাবে চলবে, ওর তো আসলে কোনো সেরকম চাকরি বাকরিও করতে হবে না, তার তো কিছু করে খাইতে হবে, তুমি আমার কথাটা রাখো, আমি তোমার বাসায় আসলে 1 লাখ টাকা দিয়ে দেবো প্লিজ, পরে তুমি শেয়ার হোল্ডার বানাও। আমি বললাম তুমি কোন, আমার হওয়ার এখন টাকা নাই, আমার হাত খেলে। আমি বলছি আমি দিয়ে দিই, বলে না আমি এই সমস্ত শেয়ার হোল্ডার মেয়ার হোল্ডার হতে পারবো না, বাধ্য। তো আমি সে দেখলাম যে সে রাজি না, তখন আমি কি করবো, টাকা তো আর এখন ঢাকা ব্যাংকে জমা দেবে না, বেলা শেষ। তখন আমি কর্মকার বাবুরে ডেকে বললাম যে আপনি এক কাজ করেন, এই জীবনে আমি করলে একটা অপরাধ করছি ডেস্টিনিতে, এবং এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, সেই অপরাধটা কি শুনে নেবা। সেটা হচ্ছে তখন আমি কর্মকার বাবুরে ডেকে বললাম যে দেখেন এই 2 লাখ টাকা আপনাকে আমার থেকে রিসিভ করতে হবে, এবং এখানে আপনাকে আমাকে ডিফেন্স দিতে হবে। বলে কি, আমি আপনি বলবেন যে আপনাকে এই টাকাটা আমি সকালেই দিছি, কিন্তু আপনি ব্যাংকে জমা দিতে ভুলে গেছেন 1 লাখ টাকা সুমনা করে 1 লাখ টাকা আশরাফুল আমিন। বলে আশরাফ কি হবে নাকি, শেয়ার হোল্ডার হবে নাকি। আমি বললাম কেন কি হইছে, বলে উনি তো নেগেটিভ কথা বলে, উনি ছাত্রলীগের ইলিয়াসুজ্জামানকে ডাইরেক্টর হতে মানে শেয়ার হোল্ডার হতে দেয় নাই, উনি বলছে এগুলো ভুয়াবাজি, পটকা, মানে ভুয়া শেয়ার, এগুলো মানুষকে প্রতারণা করা। আমি বললাম কি বলেন আপনি, কিন্তু আমার বলছে বললো শেয়ার হোল্ডার বানাতে, কি জানি স্যার আমি জানি না, কিন্তু এটা ইলিয়াসুজ্জামান বলছে। এখন ইলিয়াসুজ্জামান আমি ফোন দিলাম, ইলিয়াসুজ্জামানকে, হ্যাঁ ভাই কি ব্যাপার, আমি শেয়ার হোল্ডার হতে চাইলাম, আমাকে আশরাফ মানা করলো, আপনি আবার তাহলে শেয়ার হোল্ডার বানাবেন। এটা দিয়ে ইলিয়াসুজ্জামান খুব আমার সাথে রিয়াক্ট করলো, কারণ ওর একটা শখ ছিল সে শেয়ার হোল্ডার হবে। যাই এই হচ্ছে বাস্তবতা, কিভাবে পিছনে দরজা দিয়ে 2 জনকে আমি শেয়ার হোল্ডার বানিয়েছি। একজন হচ্ছে সুমন আকবর বিটির হাজবেন্ড, আর একজন হচ্ছে আশরাফুল আমিন। আজকে আশরাফ বড় বড় কথা বলে, এর কোনো কৃতজ্ঞতা বোধ নাই। তারপরে দেখেন এরপরে কি হচ্ছে, তখন আমি তো আসলাম বাসায়, বাসায় এসে আমি খাওয়া দাওয়া করতেছি, এমন সময় আমার ওয়াইফ এসে বললো শোনো তুমি কি ওই টাকাটা জমা দিচ্ছ। আমি হ্যাঁ দিচ্ছি। তো আশরাফ তোমাকে টাকাটা দিয়ে যাচ্ছে, সে আমাকে 1 লাখ টাকা এনে টেবিলে রাখলো, মানে আমি টাকা জমা দিয়ে আসছি দিনে, আর আমাকে টাকা দেওয়া হলো এখানে রাত্রে টেবিলের উপরে। তো আমি আর কিছু বললাম না, আমি কিছু এই টাকা তুমি নিতে যাচ্ছ কেন, তুমি আমার টাকা দিতে কিছু দিয়ে দিচ্ছি, অসুবিধা কি, বলে না অসুবিধা নেই, সেই দিচ্ছে নাও। আর আমার ওয়াইফ কখন হলো আপনার ডাইরেক্টর, সেটা হলো 2007 সালে, 7 সালে না 8 সালে, সেটা একটা কাহিনী আছে। কিন্তু সেটা হচ্ছে আমি তার বাড়িতে বন্ধক দিয়ে 40 লাখ টাকা নিলাম, কোম্পানি দাঁড় করাইলাম, কোম্পানি দাঁড়াইলো, এবং সাকসেসফুলি আমাদের ব্যবসা হচ্ছে। এখন হঠাৎ করে আমাদেরকে ব্যাংক ডাকলো,
ব্যাংক থেকে আমাকে বললো যে দেখেন আপনার যদি এই লোনটা যেহেতু শোধ হয়ে গেছে, নতুন করে লোন নেন এবং লোনের উপরে যদি কোম্পানি রাখেন তাহলে আপনাদের আয়করে একটা রিবেট পাবেন। আমি বলছি আমার এই আয়কর রিবেটের দরকার কি, বলো না এটা আপনার জন্য খুবই ভালো হবে। তখন আমি বলছি ঠিক আছে, আমি কথা বলি আমার ওয়াইফের সাথে। তখন আমি আমার ওয়াইফের বললাম শোনো বাড়িটা আরেকবার বন্ধক দিতে হবে, তুমি রাজি আছো? বলে এখন কেন, এখন তো তোমাদের লোন ও শোধ, এখন আমার বাড়ির কাগজপত্র দিয়ে দাও। আমি বলছি না রে বাবু, আমি একটু কোম্পানির জন্য আরো কিছু করতে চাই। বলছে তুমি কি আমার কোম্পানির জন্য আরে ঢুকবা? তো আমি গেলাম পরে সাউথ ইস্ট ব্যাংকে, তখন তারা রাজি হলো। এবার নতুন করে লোন দিলে, আগে দিছে 40 লাখ টাকা শোধ দিয়ে দিছি, এটা হলো প্রিমিয়ার ব্যাংক। এখন নতুন করে গেলাম সাউথ ইস্ট ব্যাংকে, এবং সাউথ ইস্ট ব্যাংক আমাকে 1 কোটি টাকা লোন দিতে এবং 5 কোটি টাকা এলসি করার জন্য এলটিআর দিতে রাজি হয়ে গেল। বাড়ি ওই একটাই 1.5 কোটি টাকা দাম। তখন সেটা নিয়ে সাউথ ইস্ট ব্যাংকে আমি এখনো সেই ভদ্রলোকের কাছে কৃতজ্ঞ থাকবো যে ভদ্রলোক আমাকে হেল্পটা করছেন। সাউথ ইস্ট ব্যাংকের তৎকালীন ম্যানেজার, ওনার সব নাম বোধহয় খুব সম্ভবত মনির হবে, আমার মনে নাই, নামটা এই মুহূর্তে মনে নাই। ওনাকে কিন্তু দুদকে বাধ্য করছে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে, উনি কিন্তু সাক্ষী দেয় নাই, উনি শুধু বলছে আমি কিছুই জানি না। দুদক ওনাকে সাক্ষী রাখছে আমার বিরুদ্ধে জোর করে। তো যাই হোক, আমি তখন মাহমুদ সাহেব মনে হয়েছে এবারে ওনার নাম হলো মাহমুদ সাহেব। তো এখন আমরা কি করলাম, আমরা আবার 1 কোটি টাকা নতুন ইয়ে নিলাম। এখন 1 কোটি টাকা লোন নিতে যে একটা ট্যাক্স লেগে গেল। হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক একটা নতুন আইন করলো যে কোন কোম্পানি লোন নিতে গেলে অন্য কোন পক্ষ যদি জমি বন্ধক দেয়, সেই জমি বন্ধক ব্যাংক নেবে না। কারণ কি, জমি বন্ধক দিতে হবে একজন পরিচালকের। তাহলে এখন যাই করি, তখন আমি এই কথাটা এনে বললাম সবাই। তখন সাইদ আমাকে বুদ্ধি দিলে, এক কাজ করেন ভাবিরা আমরা ডাইরেক্টর করে ফেলি, উনি তো আগেও আমাদেরকে হেল্প করছে এখনো করতেছে, আমরা ওনার কাছে কৃতজ্ঞ, ওনারে ডাকেন। তখন বোর্ড মিটিংয়ে তারা ডাকলো, ডেকে তাকে একটা সারপ্রাইজ দিল, বলো ভাবি আপনি আমাদের সাথে থাকেন। 8 সালের কথা এটা। কেন, কি জন্য থাকবো? বলছে আপনার বাড়িটা আমরা আরেকবার চাই, এটা এখন বন্ধক দিয়ে 6 কোটি টাকা লোন নেবো। তো আমার ওয়াইফ রিয়েলি ঘাবড়াই গেল, আগে 40 লাখ নিল, এখন 6 কোটি নেবে, কি ঘটনা, আমার বাড়ি কি খায় ভালাবে নাকি? এরা আমাকে বাসায় এসে বলে যে ঘটনা কি বলতো, বাড়ির দাম 1.5 কোটি, 6 কোটি কিভাবে নিবা? আমি বললাম আমাদের ব্যবসা তো খুব ভালো, ব্যাংক খুব ইয়ে হয়েছে, কনভিন্স হয়েছে যে আমরা যদি এই বাড়িটা আবার বন্ধক দিই তাহলে আমাদেরকে 5 কোটি টাকা দিবে এলটিআর। আপনারা যারা সিএনএফ এ কাজ করেন তারা এলটিআর শব্দটা বুঝবেন। আর 1 কোটি টাকা দিবে আমাদেরকে ক্যাশ। তো আমরা সেভাবে 6 কোটি টাকা লোন নিলাম। আর লোন নিতে যায় আমার বউকে এখন ডাইরেক্টর হইতে হচ্ছে 5,000 টাকার ইয়েতে, 5,000 শেয়ার। তখন সাইড প্রস্তাব দিল ভাবির 1 টাকাও দেওয়া লাগবে না, উনি এমনি ফাও শেয়ার। তখন আমার বউ ইগোতে লাগলো, সে বললো নো, আমি কেন ইয়ে করবো, আমি 5 লাখ টাকা দেবো। 5,000 শেয়ার দাম কত? 5 লাখ। আমি 5 লাখ দিলাম, সে চেক দিয়ে গেল। এবং সে এইভাবে কিন্তু শুধু তার বাড়িটা বন্ধক দেওয়ার জন্য তারা, আমরা কিন্তু তাকে বাধ্য করলাম ডাইরেক্টর হইতে। নাহলে আমার বউ প্রথম থেকে কেন জানি এই কোম্পানির ডাইরেক্টর কেন, শেয়ার হোল্ডার হইতে রাজি ছিল না, সে শুধু ছিল ডিস্ট্রিবিউটর। এবং ডিস্ট্রিবিউটর হিসেবে সে কিন্তু পিএইচডি হয়েছিল। কিন্তু দেখেন এবার আসেন অন্য ঘটনা বলি আপনাকে। আমাদের আরো একজন শেয়ার হোল্ডার হয়েছে ওই সময়, এই আমার ওয়াইফের সাথে একই বোর্ড মিটিং, একই সিদ্ধান্তে, তিনি হলেন জেনারেল হারুন। জেনারেল হারুন সাহেবরা আমরা তখন 5,000 টাকা দিয়ে 5,000 শেয়ার দিয়ে 5 লাখ টাকা শেয়ারে ইয়ে করলাম, ডাইরেক্টর করলাম। তাহলে জেনারেল হারুন হয়ে গেল ডাইরেক্টর, আবার আমার ওয়াইফ হয়ে গেল ডাইরেক্টর। এই দুজন ডাইরেক্টর বাইরে থেকে আনলাম। আর আমাদের সাথে একজন প্রাক্তন শেয়ার হোল্ডার ছিল, তারিখ আজ পর্যন্ত তার কোনো হদিস নাই, সে হারাই গেছে। তারিখ এখনো নাই, তারিখের নামে এখনো শেয়ার 1,000 শেয়ার আছে। এখন দেখেন আমরা কি করছি, হঠাৎ করে একদিন দেখি কি আমাকে জেনারেল সাহেব ডাইকে একটা চেক দিলেন 10 লাখ টাকা। আমি বললাম যে এটা কিসের ভাই? আমাকে সাইদ ভাই বলছে আপনাদেরকে নাকি দিতে হবে। সাইদ ভাই একটা আইন করলো যে আমরা যেহেতু কোম্পানিটা 8 সালে তখন অনেক মানে সলিড কোম্পানি, ডেস্টিনি অনেক ভালো অবস্থানে আছে। সাইদ ভাই বললো যে দেখেন যেহেতু ভাবি আমাদেরকে হেল্প করছে তাই ওনাকে আমরা ডাইরেক্টর হিসেবে নিছি, উনি 5 লাখ টাকা দিচ্ছে, ফাইন। কিন্তু জেনারেল সাহেবরা আমরা এই সুবিধা দেবো কেন, আমরা কোনো বেনিফিট পাচ্ছি? আমি বললাম তাহলে কি করবেন? আমরা প্রিমিয়াম নেবো। আমি বললাম প্রিমিয়ামটা কি ভাই? প্রিমিয়াম হচ্ছে বেনিফিট, আমাদের সবাই দিতে হবে। কত দিবেন? আমরা সবাই 10 লাখ করে নেব। এই ভদ্রলোক এখন মারা গেছে, আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক, ইনি কিন্তু আমাদের এখানে জেনুইন ভাবে কিন্তু ডাইরেক্টর হয়েছে। কারণ উনি 5 লাখ টাকা দিচ্ছিল শেয়ার ডাইরেক্টর হওয়ার জন্য, আর আমাদের প্রত্যেকের 10 লাখ করে 11 জন 1 কোটি 10 লাখ টাকা দিচ্ছে। জানেন আপনারা? আপনারা কেউ ইতিহাস জানেন না, যেহেতু জানতে চাচ্ছেন সব ইতিহাস জানেন। কারণ আমার রাগ লাগছে কোন জায়গায়, স্বপন নাকি মুখ খুলবে। আমি কই কি রে, আমার বিড়াল কয় দেখি আমার মেয়েও, ও কি আবার কইবো? মুখ তো খুলবো বেটা তোর বিরুদ্ধে আমি, তুই কি ছিলি আমি তোর পরিচয় করাই দেবো সবাই সামনে। তোর কারণে তো তোর ডাইরেক্টর পারচেজ থেকে বদলায় তোর জায়গায় ইয়ারে দিলাম, মেজর সাকিবের ডাইরেক্টর পারচেজ দিছি। ডাইরেক্টর পারচেজ কেন ডাইরেক্টর ইয়ার দেওয়া হয়েছে? কারণ তারা বলে দুর্নীতি হয়েছে। আমরা সেই দুর্নীতি নিয়ে কোনো কথা উঠাই নেই।
জমি কেনাতে, মাল কেনাতে বিভিন্ন জায়গায় দুর্নীতি। তখন দেখলাম যে এই লোক যদি থাকে খামাখা আরো ডুববো আমরা। তখন আমাদের একটা বোর্ড সিদ্ধান্ত হলো যে এখন থেকে সকল ডাইরেক্টর প্রেসিডেন্ট থেকে তাকে বাদ দেওয়া হলো। বাদ দিয়ে কাকে ডাইরেক্টর পারচেজ করা হলো? মেজর সাকিবুজ্জামান খানকে বানানো হলো। আপনারা জিজ্ঞেস করেন সকলে যে আপনারা যখন ছিলেন আপনাকে ডাইরেক্টর পারচেজ থেকে কেন পদত্যাগ করানো হলো? কিছু একটা হয়েছে বলেন। এই হচ্ছে আমাদের সকল সাহেব, যিনি মুখ খুলতে চান। আমি অবাক হয়ে গেছি। খোলেন না মুখ, অসুবিধা কি? আমার সামনে এসে খোলেন, অত দূর থেকে খুললে মানুষ শুনতে পারবে। আবার এগুলো ভিডিও করে ছাড়ে আমার বিরুদ্ধে। আমি চিন্তা করছি আজকের আগ পর্যন্ত আমি চিন্তা করছি এই সমস্ত পার্টনারদের বিরুদ্ধে আমি কোনদিন মুখ খুলবো না, কিন্তু এখন দেখলাম ব্যাপারটা এত এক্সট্রিম লেভেলে চলে গেছে আর আমাকে থাকতে দিল না। আমার আজকে রিয়েলি কিন্তু মেজাজ খারাপ হয়েছে। সারাদিন আমার মেজাজ খারাপ ছিল, প্রচন্ড মেজাজ খারাপ ছিল। যে আমি চিন্তা করছি ঠিক আছে, যারা যারা আমার ক্রিমিনাল বলে এই সবগুলো নিয়ে আমি একটু ঝাঁপায় পড়ি, দেখি কোনটা কোন দিকে পালায়। কারণ 12 বছর তো জেল আমি খাটছি, নাহলে নতুন করে আরো 12 বছর খাটবো। আয় তোরা আমার সাথে জেলে আয়, সবগুলো নিয়ে জেলে ঢুকবো একসাথে। এরকম ডিসাইড করে ফেলছি আজকে আমি। মানে আমার মেজাজ আজকে এত হট আছে কিন্তু সারাদিন, আপনারা কেউ জানেন না। সরি আমি আপনাদেরকে এইভাবে বলার জন্য, অনেক কষ্ট আমার মনের ভিতরে। কারণ যখন এই সমস্ত পার্টনারদের এতটুকু জ্ঞান নাই যে যে লোকটার কারণে তারা, আমি আল্লাহ আমার মাফ করুক আমি এইভাবে বলবো না, যে লোকটার উসিলায় তোরা আজকে এত বড় বড় কথা কস, ডাইরেক্টর হিসেবে তোরা এখন টার্কিতে নাগরিক হস, দুবাইতে নাগরিক হস, মালয়েশিয়াতে ফ্ল্যাট বানাস। ওই বেটা তোদের কি ছিল আমি দেখছি না? তোরা কে কি করতি, সাইড কি করতো আমি দেখছি না? 2 বোতল নাইজেরিয়া নিয়ে বাইরে তো 700-800 করে 3 বোতল বেচে 2100 টাকা নিয়ে বাড়িতে যেত। এই ছিল সাইড। তার আবার কি ইনকাম ছিল? সে আমার কাছে এসে বলছে যে আপনি আমার 1 লাখ টাকাতে 20,000 টাকা রেখে দেন, বাকি 80,000 টাকা দেন, আমি লন্ডন যাই, জাপান যাবো, আমি থাকবো না। এবং সে আমার কাছে স্বীকার করছে সে নাকি 1 লাখ টাকার মধ্যে 30,000 টাকা তার বউর গয়না বন্ধক দিয়ে নাকি টাকা নিতে হয়েছে নজরুল ইসলামের থেকে। আমি বলছি আপনি এই কাজ করছেন কেন? তো দেখেন না নজরুলের কাছে আমার বউর গয়নাটা আটকা আছে, একটু লিয়ে দেন না আমারে। বড় বড় কথা বলে কেন? এরা কে কোথায় আসছে আমি জানি না। তুই মুখ খুলবি কসকে শপথ, তুই মুখ খুলবি কয়ে তো আমার মুখ খোলাই দিছিস এখন। আমরা এখানে আমি আর হোসেন ছাড়া আমি কাউকে উদ্যোক্তা পরিচালক মানতে রাজি না। সবাইকে আমরা টাইনে টেনে ঢুকেছি। উদ্যোক্তা আমি আর হোসেনই ছিলাম। আমরা জীবন দিয়ে দিচ্ছি, হোসেন তার ফ্যামিলি জীবনটা এখানে দিয়ে দিচ্ছে। আমার সাথে এগুলো আমাদের মধ্যে আবার মিটমাট হয়েছে, কিন্তু আমি এটা অস্বীকার করবো না যে হোসেনের আমার প্রতি কোনো অবদান ছিল না। 100% ছিল। এই লোকটা সবসময় আমার পাশে ছিল। সবচেয়ে বড় জিনিস হোসেন যেটা দেখাইছে, যেটা আমি জীবনে ভুলবো না, সেটা হচ্ছে আমাকে সেভ করার জন্য সে নিজে সারেন্ডার করছে। এবং আমাকে এইভাবে বলছে, আমি বলছি আপনি সারেন্ডার করতে কেন আসছেন? কারণ রাখেন না মিয়া, আপনি সারেন্ডার একা একা করলে আপনার মেরে ফেলাবে। আমি বলছি কে মারবে? আপনি বুঝবেন না, আপনার নিয়ে অনেক ষড়যন্ত্র হইতেছে, আমি আপনার সাথে জেল খাটবো, চল। এই যে তার একটা মহৎ চিন্তা, এই যে একটা সিদ্ধান্ত, এইটার কাছে তার উপর আমার যত রাগ ছিল সব মাটি হয়ে গেছে। যে লোকটা এত বড় হাত রাখে, এত বড় অন্তর রাখে, তার তো আমার শত্রু ভাবার কোনো কারণ নাই। তার সাথে আমার ঝগড়া থাকতেই পারে, আমি ঝগড়া নিতে পারি। এখনো আমরা কথা তর্ক করি, এখনো দুজনের সাথে আপনার সাথে কথা হলে অনেক তর্ক করি, কিন্তু আবার কতক্ষণ পরে এক হয়ে যায়। তো এখন তোরা যে বলিস তোরা ফাউন্ডার, তোদেরকে আবার কে জানি যে বরান্ডে একটা আছে মাননীয় ফাউন্ডার পরিচালক, আর বেটা রাখ। ফাউন্ডার এরা না, এরা সব ডিস্ট্রিবিউটর। এখনো তো আমি ডিস্ট্রিবিউটরদেরকে ইয়ে বানাচ্ছি, পরিচালক বানাচ্ছি না। পরিচালকদেরকে আমি এখানে কোর্সের নিচ্ছি না, কোর্সের নিয়ে ডাক্তার বানাচ্ছি না। এরা ফাউন্ডার থেকে, এরা কোনোদিন দাবি করবে যে তারা ডেস্টিনির ফাউন্ডার? ফাউন্ডার শব্দটা তো বুঝোস বেটা। সিস্টেমে আনলাম আমি আর হোসেন ইয়ের থেকে, কেরালা থেকে। এটার জন্য কত ঝঞ্ঝা খাইলাম। আওয়ামী লীগের আমলে, তখন আওয়ামী লীগ ক্ষমতায় 98-এ, তখন একবার আমাদের পাসপোর্ট নিয়ে গেল, সেটা নিয়ে মামলা করলাম আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। সেই মামলায় আমরা জিততাম, জিতে আমাদের পাসপোর্ট আসলো। আপনারা কেউ জানেন না তো, আওয়ামী লীগ সরকার কিন্তু 96 সময় কিন্তু আমাদেরকে অ্যাটাক করছে, তখনও কিন্তু আমরা অল্পের জন্য বেঁচে গেছি। কারণ যখন মামলাটা করাইতেছে ততদিনে বিএনপি ক্ষমতায় চলে আসছে। বিএনপি ক্ষমতা আসার পরে রায় আমাদের পক্ষে আসছে, আমরা পাসপোর্টটা ফেরত পাইছি। নাহলে কিন্তু আমরা তখনও কিন্তু আওয়ামী লীগের সরকারের কষাঘাতে কিন্তু জর্জরিত হয়ে গেছি। 2বার ধরছে এটা নিয়ে। তো এখন আমি আপনাদেরকে যেটা বলতেছি, আপনারা কোনো টেনশন করার কারণ দরকার নাই। আল্লাহর রহমতে আমি এবং হোসেন যতক্ষণ জীবিত আছি দোয়া করেন, ততক্ষণ আপনাদের কোনো বিপদ হইতে দেব না। আমি একটা ফোরাম করতেছি আজকে এই কথাটা বলার জন্য, আজকে আপনাদেরকে ডাকা, এবং এই ফোরামের ঘোষণা দিব ইনশাল্লাহ আগামী মিটিং এ।
আগামীতে ঘোষণা দেবো। সেটা কি, প্রথমে আমি ফোরামটা করতেছি অ্যাডহক বেসিসে, 81 সদস্যের অ্যাডহক কমিটি। সেখানে 81 সদস্য অ্যাডহক কমিটিকে দায়িত্ব দেওয়া হবে, তারা 90 দিনের মধ্যে পূর্ণাঙ্গ একটা কমিটি করবে, ভোটাভুটির মাধ্যমে, কোনো পার্সিয়ালিটির মাধ্যমে না, কোনো সিলেকশনের মাধ্যমে না, এখনকার সিলেকশনে হবে। তাও এই সিলেকশনও ভোটাভুটি করতেছি। 9টা গ্রুপে আমি দিছি, ভোটের জন্য দিছি, 9টা গ্রুপ মিলে দিবে, ভোট দিবে। তো যাদেরকে দিছি তাদের থেকে গতকাল পর্যন্ত 4টা গ্রুপ জমা দিছে, এখনো 5টা গ্রুপ আমার কাছে জমা দেয় নাই। যারা জমা দেন নাই তাদের কাছে অনুরোধ করব, আপনারা শনিবারের মধ্যে বা রোববারের মধ্যে জমা দিয়ে দিবেন। দিলে এই 9টা গ্রুপের মতামতের ভিত্তিতে একটা অ্যাডহক কমিটি হবে, এবং সেই অ্যাডহক কমিটিকে আমরা দায়িত্ব দেব 90 দিনের জন্য পূর্ণাঙ্গ কমিটি করতে। এবার আসেন পিএইচডি ফোরাম কেন করতেছি। পিএইচডি ফোরাম করার অনেকগুলো উদ্দেশ্য আদর্শ আছে। একটা উদ্দেশ্য হচ্ছে আপনাদের ব্যবসা, আপনাদের যারা ডিস্ট্রিবিউটর, যারা আপনারা আপনাদের ব্যবসাটাকে আগামীতে যেন কোনো ঝড় ঝাপটা আর না ফেলতে পারে। আমিন হোসেনের বয়স হলে একদিন তারা মারা যাবে, চলে যাবে, এটা খুবই ন্যাচারাল। আর যেন এই ধরনের কোনো ডিজাস্টার হলে পিএইচডি ফোরাম ধরে আসবে এই কোম্পানিকে বাঁচানোর জন্য। তারপর পিএইচডি ফোরাম কি করবে, পিএইচডি ফোরাম যে সমস্ত পিএইচডি মারা গেছে তাদের পরিবারকে দেখাশোনা করার জন্য এই পিএইচডি ফোরাম থেকে আমরা একটা স্যালভেশন দেবো, সহযোগিতা দেবো। তাদের বাচ্চা কাচ্চা লেখাপড়ার জন্য আমরা সহযোগিতা করবো, তাদের পাশে দাঁড়াবো। এরপর তারা যদি কখনো তাদের পরিবারের লোকেরা অসুস্থ হয় তাদেরকে আমরা হেল্প করবো। এটা হচ্ছে পিএইচডি ফোরামের উদ্দেশ্য। এরকম আরো উদ্দেশ্য আছে। তাদের নামে আমি এই সিস্টেমে কিন্তু বিজনেস সেন্টার করে দেবো কিছু, এবং সেখানে আবার পিএইচডিরা যখন পিএইচডি কমিশন পাবে সেখান থেকে 5% করে দান করবে, ইন্স্যুরেন্সের ব্যবস্থা করবো। এই হচ্ছে পিএইচডি ফোরাম। এছাড়া আরো একটা ফোরাম করবো, কিন্তু যারা পিএইচডি নয় তারা মন খারাপ করেন না, সেটা হচ্ছে ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম। ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামটা করবো সারা বাংলাদেশ ব্যাপী। ডেস্টিনি ডিস্ট্রিবিউটর করবো সারা বাংলাদেশ ব্যাপী। সেখানে আপনারা যারা এখন নন পিএইচডি আছে, যারা, তারা আহত হওয়ার কিছু নাই, আপনারা সেই ফোরামও আসতে পারবেন। সেই ফোরামটাতে কমিটি হবে কেন্দ্রীয় ভাবে একটা, এরপরে হবে বিভাগে একটা, জেলাতে একটা, থানাতে একটা, থানা পর্যন্ত যাবো কিন্তু আমরা ডিডিএফ এর ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম। সেটা আগামী মাসে করে দেবো। এই মাসে শুধু পিএইচডি ফোরাম। পিএইচডি ফোরামের কিন্তু কোনো অঙ্গ সংগঠন হবে না, একটাই ফোরাম, কোন বিভাগীয় ফোরাম নাই, কোন জেলা ফোরাম নাই, একটা কেন্দ্রীয়, একটাই। এবং সেই একটার মধ্যে কিন্তু সব পিএইচডিরা কাজ করবে, এবং পিএইচডিদের জন্য আমি সর্বোচ্চ সম্মানের ব্যবস্থা করাই দেবো ইনশাল্লাহ। তারা যাতে যে কোনো একজন ব্যক্তি পিএইচডি হওয়ার পরে যেন সে টেনশন ফ্রি থাকে যে আমার পরিবার ইনশাল্লাহ এখন নিরাপদ হয়ে গেল, ওই রাস্তার দিকে আমি আগাচ্ছি। সেটা হচ্ছে আপনাদের এগুলো ইনস্যুর করাবো। আমরা অলরেডি একটা কোম্পানির সাথে কথাবার্তা বলতেছি, একটা ইন্স্যুরেন্স কোম্পানি আমাদেরকে অফার দিয়েছে 80% মালিকানা। আমরা সেটা ডেস্টিনির নামে চিন্তা ভাবনা করতেছি, ডেস্টিনির নামে নেওয়ার জন্য। যদি ওইটা আমরা নিতে পারি তাহলে আমাদের তো ডেস্টিনি ইন্স্যুরেন্স হয়ে গেল। আর যদি না হয় তাহলে কোন একটা কোম্পানির সাথে আমরা চুক্তি করবো, এই আমাদের পিএইচডি এবং ডিস্ট্রিবিউটর যারা আছে তাদের একটা যেন গ্রুপ ইন্স্যুরেন্স করে দিতে পারি। তাহলে কখনো যদি কোম্পানি আল্লাহ না করে কোনো সমস্যার মধ্যে পড়ে, ঝামেলা হয়, কারণ ঝামেলা হইতে পারে। আপনি যখন নদীতে নৌকা বাইবেন, মাঝি তখন চিন্তা করে যে প্রত্যেক বছর একটা ঝড় হয়, মাঝি এটার জন্য কিন্তু প্রস্তুত থাকে। তা আমি মনে করি যে আমাদের এরকম মনে করার কোনো কারণ নাই যে আমাদের উপরে আর কোনো ঝামেলা কোনোদিন আসবে না, আল্লাহ না করুক। যদি আসে আমরা যেন সেটা মোকাবিলা করতে পারি সম্মিলিত ভাবে, আমি সেই ব্যবস্থা করে রাখবো। তাই পিএইচডি ফোরামটাকে গঠন করার জন্য যেটা করব, আপনাদের সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, প্রথম যে অ্যাডহক কমিটিটা করে দেব, এটা যেভাবে করে দিই আপনাদের সমর্থনে, আপনারা এটাকে মেনে নিবেন, মেনে নিয়ে কাজ শুরু করবেন। এবং আগামীতে আমি চাইবো, আমি নয়, পিএইচডি ফোরামের দ্বারা মানে নীতি নির্ধারক থাকবেন, তারা এই ধরনের পিএইচডি কনফারেন্স ডাকবেন, তারা এটাকে চালাবেন। আমি আসবো, আমাকে দিবেন, আমার এখান থেকে আপনারা হোস্টিং করতে পারবেন, আমাকে কথা বলতে দিবেন, অতিথি হিসাবে কথা বলবো। আমি যে এই যে মাঝে মধ্যে আপনাদেরকে সঞ্চালনা করতে দেই কেন, আমি চাই পিএইচডিরা এখন ডেস্টিনির দায়িত্ব নেই, সময় চলে ডেস্টিনি ব্যবসার দায়িত্ব নেওয়ার সময় চলে আসছে, পিএইচডিরা নিবে। আর যেহেতু ডায়মন্ডও পিএইচডি, কারণ ডায়মন্ডে এক একজনের 2টা 3টা 4টা 5টা সেন্টার পিএইচডি, তার মানে ডায়মন্ডে কিন্তু ডাইরেক্ট পিএইচডি সে, কারণ সেও তো তার সেন্টারে পিএইচডি। সে ডায়মন্ড হতে 1টাতে বা 2টাতে বা 3টাতে, কিন্তু বাকিগুলো তো সে পিএইচডি। তার মানে আমি আলাদা করে ডায়মন্ডকে দেখতেছি না পিএইচডি থেকে, ডায়মন্ডও পিএইচডি, পিএইচডিও পিএইচডি। তো আমি চাইবো যে পিএইচডি ফোরাম যেন আগামীতে ডেস্টিনি ব্যবসা টেক কেয়ার করে, রক্ষণাবেক্ষণ করে, এবং যে কোনো ধরনের বিপদ আপদ যা আসবে এগুলো যেন তারা সম্মিলিত ভাবে ইয়ে করে, এবং একটা ঘরের ভাইয়ের মতো। আপনারা সবাই কিন্তু ঘরে ভাইয়ের মতো থাকবেন। আরেকটা মেসেজ দিতে চাই আপনাদের মাধ্যমে, যে সমস্ত পিএইচডিরা আমাকে ভুল বুঝে আমাকে গালা
গালি করতেছে, বিষোদ্গার করতেছে, তাদেরকে আমি একটা জিনিসে অনুরোধ করব যে বাবা তোমরা একটা কাজ করো, তোমরা আমার সাথে বসো, বৈশাখ তোমাদের অভিযোগগুলো কি আমাকে দেখাও। আমি যদি তোমাদের কথার যদি উত্তর দিতে না পারি, আমি এই ধরনের একটা পিএইচডি ফোরাম এসে নিজে বলবো যে হ্যাঁ, যে অমুক আমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, আমি সেটার উত্তর দিতে পারিনি, আমি কিন্তু অপরাধী, আমি স্বীকার করে নেবো। দেখবো এবার আমার এরকম সৎ সাহস আছে। তাই তোমরা দয়া করে পিএইচডির মধ্যে বিভাজন করো না, তোমরাও এই পিএইচডি ফোরামের ছত্রছায়ায় আমব্রেলার নিচে আসো। আমি তোমাদেরকে দেখতে চাই যে তোমরা আমার সাথে যে ভুল বুঝাবুঝি হয়েছে, এই ভুল বুঝাবুঝি এই বিরোধটাকে তোমরা নিরসন করে এক ছাতার নিচে চলে আসো প্লিজ। আসলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। দেখো তোমরা এমন একটা জায়গা আছো যেখান থেকে তোমরা একটা ধাক্কা দিলে ডায়মন্ড হবে কিন্তু। তো এখন যদি তোমরা মনে করো আমি যদি প্রমাণ করতে পারে কাগজপত্র দিয়ে যে আমি গিলটি, আমি অপরাধী, আমি বাটপার বা আমি অন্যায় করেছি, যেমন বিথি একটা কথা আছে, আমি বিথির সাথে বসতে চাই। বিথিরা আমার বললো যে আমি যদি দোষী না হই তাহলে এত বাঘা বাঘা উকিল রেখা আমি নির্দোষ প্রমাণ করতে পারলাম না কেন? বিথির আমি উত্তর দিচ্ছি, আমার চাইতেও বাঘা বাঘা উকিল রাখছে খালেদা জিয়া, আমার চাইতেও বাঘা বাঘা উকিল রাখছে হচ্ছে আপনার তারেক জিয়া, আমার চাইতেও বাঘা বাঘা উকিল রাখছে লুৎফুজ্জামান বাবর, কিন্তু তাদের কত 10 বছর 12 বছর এবং ফাঁসিও দিছে। লুৎফুজ্জামান বাবরের তো ফাঁসি দিছে, আর তারেক জিয়ার তো লাইফ সাজা দিছে, কোনটাতে ফাঁসিও দিছে, এটিএম আজহার আলী জামাতে তারও তো ফাঁসি দিছে। তাই বলে আমি জিজ্ঞাসা করবো যে ওই রায়গুলা কি তাইলে এইটাই ছিল যে তারা দোষী? কেন আপনি জানেন না যে এই রায়গুলো ছিল বানাতেন আদালতের মাধ্যমে? তাহলে কেন আপনি মনে করলেন যে আমার যে রায় দিছে, আমার যে কনভিকশন দিছে, এইটাও আমি দোষী? কি সুন্দর যুক্তি দিয়ে ফেলেছেন আপনি। এসেছেন আমার ক্লোজিং দিতে, এমএলএম ক্লোজিংটা আপনারা আমি শিখেছি কেন ক্লোজিং দেয়, আপনি আমার ক্লোজিং দিয়ে এসেছেন কোথেকে? যে আমি যদি অপরাধী না হই আমি কেন বাঘা উকিল রেখে আমি নির্দোষ প্রমাণ করতে পারলাম না? আরে বাবা আমি কেন, খালেদা জিয়া নির্দোষ প্রমাণ করতে পারে নাই হাসিনার আমলে, তারেক জিয়া পারে নাই, এটিএম আজহার পারে নাই, নিজামী পারে নাই, মুজাহিদ পারে নাই, শাখা চৌধুরী পারে নাই। তো তার মানে কি তারা আসলে দোষী ছিল? এতদিন পরে কেন ইতিহাসে তারা নির্দোষ ছিল? তাহলে বুঝতে হবে আমি কিন্তু মানে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলাম, যে কারণে আমাকে কোর্ট থেকে দোষী করা হয়েছে। তাই বিথি আপনি এত লাফালাফি করেন না, এত খুশি করেন নাই। কখনো 1287 সিআইডি তে দেখেন না, 1287 সিআইডির অর্থে আপনি সিনিয়র প্রমাণ করতে যাবেন না। সিআইডি দিয়ে কেউ কোনোদিন সিনিয়র হয় না। আপনি কখনোই আপনার সেন্টারে কাজ করেন নাই, শেষের দিকে করছেন, আপনি কাজ করছেন ডায়মন্ড হওয়ার পরে, আমি সেটাও জানি। আপনার সেন্টারে আপনাকে ডায়মন্ড বানিয়েছে 100% সুমন আকবরের ক্রেডিট, আপনার ডাউনলাইনার এটা জানে। তো এই যে বড় 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 কথা বলেন যে বেয়াদব এই সেই, জানো সিআইডি নাম্বার দেখো, তোমার সিআইডি নাম্বার কত, আমার সিআইডি দেখো। আর বাবা সিআইডি মানে কি? সিআইডি মানে হলো সেন্টার আইডেন্টিফিকেশন নাম্বার। সেন্টার, এটা বিজনেস সেন্টার দিয়ে আপনি সিনিয়রিটি দেখান, বরং বলেন যে আপনি বিনিয়োগ করে জয়েন করছেন কিনা, আপনার সেন্টার ফ্রি কিনা এটা বলেন আগে। আপনার তো সব সেন্টার বানানো, 1 টাকা দিয়ে তো আপনি সেন্টার বানান নাই, তো এত বড় বড় কথা বলেন কেন? আরেকটা কথা বলি, তৎকালীন সময় একটা ঘটনা করছে কিন্তু, যেহেতু আমি ফ্রি সেন্টার দিচ্ছি, কেউ কেউ করছে কি ইচ্ছা মতো ফ্রি সেন্টার নিচ্ছে। হয়তো জিজিএল তার সেন্টার ছিল একটা, এখানে নিয়ে বসে 7টা, জিজিএল ছিল 3টা, এখানে নিয়ে বসে 15টা। আমিও দিছি, আমিও আপত্তি করি নাই, বাবা তারা ফ্রিল্যান্সার নিচ্ছে, যেহেতু পয়সা নিবো না দেখ অসুবিধা কি। কিন্তু তাদের ভাবখানা দেখলে মনে হচ্ছে তারা পয়সা দিয়ে সেন্টার করছে। আরে ভাই আপনাদের যাদের আইডেন্টিফিকেশন হচ্ছে ডি দিয়া, যাদের ডি দিয়া শুরু তারা, বা সি আছে, আবার কিছু কিছু আছে সি, ডি এবং সি দিয়া যারা, এরা সবাই হচ্ছে জেনুইন ডিস্ট্রিবিউটর ইনভেস্টমেন্টের মাধ্যমে। আর যারা এ দিয়ে আসছে তারা হচ্ছে আল্লাহর রাস্তায় ডিস্ট্রিবিউটর, মানে যাদেরকে আমরা বলি ফ্রিল্যান্স ডিস্ট্রিবিউটর। সেইখানে ডিস্ট্রিবিউটর আমি জয়েন করেছি প্রায় 30,000। এই 30,000 লোক কেউ বিনিয়োগকারী ছিলেন না, এরা একদম ফাউ ঢুকছে এখানে। যারা আজকে আমাদের এই ট্রির একদম উপরে কিন্তু বসবাস করতেছেন, একদম উপরে, এরা কেউ কেউ অনেক উপরে চলে গেছে কিন্তু, কিন্তু এদের পুরো সেন্টারই কিন্তু ফ্রি লঞ্চ। ওই যে তারা জিজিএল এ ঢুকছে, এই জন্য আমি তাদেরকে একটা ঘোষণা দিছি যে তোমরা আমার কোম্পানিতে আসলে তোমাদের আর কোনো প্রোডাক্ট কিনতে হবে না এবং কোনোদিন 1 টাকাও ইনভেস্ট করতে হবে না। এই ইতিহাসগুলো আপনাদের জানা থাকা দরকার। কারণ কি আমি জানেন, আমি আপনাকে একটা কথা বলি যে এই যে ধরেন আজকে যারা আমাকে বিষোদ্গার করতেছে, এরা জানে না যে আমার কি ছিল। আমি আমার বউ বাচ্চা কানাডাতে রাখা, এখানে আমার পাসপোর্ট আটকে রেখেছে আওয়ামী লীগ সরকার, আমি এখানে ব্যবসা করে গেছি।
আমি 12 বছর 3 মাস 5 দিন জেল খাটা বাইরেছি, আমাকে বলা হচ্ছে আমি নাকি জেল থেকে বাইরেতে চাইনি। আমার সম্বন্ধে বলা হচ্ছে আমি নাকি জেল থেকে ব্যবসা শুরু করতে দেইনি। আমার নামে বলা হচ্ছে আমি নাকি বলে দিছি তুমি আমার জামিন নিও না, কারণ আমার আওয়ামী লীগ সরকার মেরে ফেলো। আর বাবা, আওয়ামী লীগ সরকার তো আমি ভয় পাইনি, তখন ভয় পাইনি তো তখন তাদের কথা রাজি হয়ে যেতাম, কানাডা চলে যেতাম, এয়ারপোর্টে নামাই দিতে চাইছি। ইভেন আমার এই প্রস্তাবও দিচ্ছে যে আপনাকে আমরা ভিন্ন ব্যবসার লাইন দেখাই দিব, আপনি শুধু ডেস্টিনিটা বন্ধ করে দেন। এগুলো তো সাক্ষী হোসেন সাহেব, আমি তো এগুলো লুকের কথা বলতেছি না, ওনাকে জিজ্ঞেস করেন। ইভেন এমন কথা হয়েছে আমাদেরকে, এমন কথাও জিজ্ঞাসা করছে যে আমাদের জেনারেল, যে মরহুম জেনারেল সম্বন্ধে অনেক বাজে বাজে কথা বলছে তৌফিক। তৌফিক ওনাকে উদ্দেশ্য করে এত অশ্লীল কথা কইছে, কি বলছে যে জেনারেল, যে ডেড জেনারেল ওয়াকিং অ্যারাউন্ড। আমার কপাল খারাপ যে আমি ওনার জীবদ্দশায় ওনাকে থাকতে আমি তৌফিকের মুখোমুখি করতে পারিনি, এটা আমার খুব কষ্ট। আমি কিন্তু ওনাকে বলে চাইছি যে হারুন ভাই আপনার সম্বন্ধে তৌফিক এরকম শব্দ ব্যবহার করতো, কারণ ওনার মতো মুরব্বীর আমি এমন কথা কইছি যে দেখেন উনি কিন্তু একজন সামরিক কর্মকর্তা, ওনাকে কিন্তু আপনি অপমান করে কথা কইতেছেন, এই কাজটা করেন না। যাই হোক, তো এগুলো হচ্ছে ইতিহাস, এগুলো আপনারা এখন সন্তানের মতো বড় হয়েছে, আপনি কিন্তু এইসব কথা আপনারা বলতেছেন কেন? বাবা মা যখন একটা সময় সন্তান বড় হলে বড় সন্তানের কাছে জীবনের অনেক কষ্টের কথা শেয়ার করে, আজকে আমার কাছে ওরকম মনে হয়েছে। আপনারা সবাই কিন্তু আমার কাছে সন্তানের মতো, তাই আপনাদের কাছে আমি আমার কষ্ট শেয়ার না করলে কার কাছে করব? আপনাদের সাথে রাগ না করলে কার কাছে করব? আপনাদের সাথে চিলাচিলি না করলে কার কাছে করব? শুধু আপনারা আমাকে এই কথাটা বলেন যে আপনারা সম্মান দিয়ে কথা বলা শিখেন, কারণ আপনারা তো সম্মান দিয়ে কথা বলতে শিখেন নাই, ভুলে গেছেন সবকিছু। কেন আপনি, আমি কি আপনার খাইছি না করছি? আপনাদের জন্য ব্যবসা করছি, আপনাদের 30,000 লোকের ফ্রি এখানে জয়েন করাইছি, আর আপনার আমার কোন রবিকা? আপনি কি আপনার বাপের কোনোদিন এভাবে বলতেন? আপনার বাপ যদি জীবিত থাকতো? আর আপনারা যারা এইগুলো দেখতেছেন তারা চুপচাপ করতেছেন। আর একটা কথা আমি বলি আপনাকে, পিএইচডি ফোরাম হওয়ার পরে আমি কিন্তু পিএইচডি ইয়ে করে দিচ্ছি, অফিস করে দিচ্ছি পিএইচডি ফোরামের মাতার সেন্টার অথবা আলিস সেন্টারে কোন একটা জায়গায় আপনাদেরকে আমি অফিস করে দেবো। পিএইচডি ওখানে রেগুলার যাবেন অফিসে, আপনারা অফিস করবেন, আপনাদেরকে অফিস দিয়ে দেবো, আপনারা আপনাদের অ্যাক্টিভিটি করবেন। আমি চাই ডেস্টিনির পাশাপাশি পিএইচডিরা থাকুক, যাতে ডেস্টিনির উপরে যে কোনো বিপদ আপদ আসলে পিএইচডিরা ঝাঁপায় পড়বে। আপনারাও দয়া করে মাতার সেন্টার আলিস সেন্টার কেন্দ্রিক হন, সেখানে আপনাদেরকে আমি অফিস দিয়ে দেবো, সেখানে বসেন, মিটিং করেন। আমি চাই আপনারা কিছু একটা করেন, কারণ মানুষ মরণশীল। আজকে যে জেনারেল হোসেন মারা গেছে, কি গ্যারান্টি আছে আমি আর হোসেন যে তাড়াতাড়ি মরবো না? আল্লাহ না করুক, আমি চাই না যে তাড়াতাড়ি মরে আপনাদের টাকা না দিয়ে চলে যেতে। আমি চাই আপনাদের সমস্ত টাকা দেনা শোধ করে এরপর আমি মরে গেলে কোনো আফসোস নাই। এটা আমার আর হোসেনের কথা যে আমরা বলছি আমরা যেন আমাদের জীবদ্দশায় যেন আপনাদের টাকাগুলো দিয়ে যেতে পারি। কিন্তু যেহেতু আমরা জানি মৃত্যু যে কোনো লোকের জন্য আসবে, তাই আমরা চাচ্ছি আমাদের অবর্তমানে যেন পিএইচডিরা এই ব্যবসাটাকে ধরে নিয়ে যেতে পারে, চালিয়ে নিয়ে যেতে পারে, তারা যেন শিখে আমাদের কাছ থেকে। আমি এটাই চাচ্ছি। আমার আপনাদের প্রতি কষ্ট আছে, অভিমান আছে, খেয়াল করেন, কিন্তু হিংসা নাই। আমি আপনাদেরকে কখনো হিংসা করি না, হিংসা করতে শিখিও নাই। কারণ হিংসা করে কে? হিংসা করে ভাই, সৎ ভাই, সতীনের ছেলেরে করে। এখন আপনাদের উপরে অধিকার আছে দেখে আমি আপনাদের সাথে রাগ করি, সে অধিকার আপনারাই আমারে দিচ্ছেন। যখন দেখি যে আপনারা আমারে এমন কিছু বুঝাচ্ছেন যেটা, এই যে আজকেও একজন দেখছি পিএইচডি আসছে বোধহয়, সে পিএইচডি কিনা আমি জানি না, সে আসছে, সে আমার রিকোয়েস্ট করছে যে আশরাফুল আমিন আপনার সাথে বসতে চায়, যে কোনো শর্তে আপোষ করতে চায়। আমি সরি, আশরাফুল আমিন ছাড়া আর সবার সাথে আপোষ করতে রাজি আছি। আমি সেই এমদাদ, হিরো, আমিনুল ইসলাম, আসাদ, সাইদ, এদেরকে বলো যে এরা যদি আমার সাথে বসে আমি এদের সাথে বসে আলোচনা করে কম্প্রোমাইজ করতে রাজি আছি, বাট নট আশরাফুল আমিন। বলে কেন? যে লোক আমার চরিত্র নিয়ে কথা বলছে, আমার স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলছে, আমার বড় মেয়ের চরিত্র নিয়ে কথা বলছে, এখানে তো আর কিছু রাখে নাই সে, এখানে তো সব শেষ। সব শেষ করে দিয়ে সে কিসের আপোষ করবে আমার সাথে? আজকে যদি এমন হতো সে আমার জন্য কিছু রাখছে, তার সাথে মেশার মতো কিছুই রাখে নাই, তার সাথে মেশার মতো আমার কাছে কিছুই, আমার সমস্ত জিনিস ধ্বংস করে দিচ্ছে, তো আমি কি তারা এভাবে ছেড়ে দেবো? কোনদিন না। আমি আল্লাহর কাছে হলেও তারা ইয়ে করব, অভিশাপ দিয়ে যাব, আমি যেন আমার জীবদ্দশায় এই আশরাফুল আমিনের পঙ্গুত্ব দেখে যেতে পারি এবং দেখে যেতে পারি যে সে নির্বাক হয় এবং সে যেন কথা ভাষা হারায় ফেলে। আমি আল্লাহর কাছে এটা আবদার করে গেলাম, আল্লাহ যেন আমার দোয়া। আপনারা আমাকে ভুল বুঝেন না, আমাকে আপনারা ইয়ে দিয়েন না,
গালি দিয়েন না, এটা আমার অনেক কষ্টের কথা। আমি তাজ্জুদের নামাজে বসলেও কিন্তু আমি আল্লাহর কাছে ইয়ে দিই, ওর অভিশাপ দিই, আমার এটা চলে আসে, আমার এটা চলে আসে। কারণ কি, এই ছেলেটার জন্য আমি এবং আমার স্ত্রী যা করছি পৃথিবীর বুকে ওর বাপও করে নাই। ওর যে বাপ মারা গেছে, ওর বাপও তার জন্য কিছু করে যেতে পারে নাই। আমি এবং আমার স্ত্রী যা করছি, আজকে সে বসুন্ধরাতে ফ্ল্যাটে থাকে, আজকে সে বিএমডব্লিউ গাড়ি চালায়, আজকে যে ডেসপ্রি 2000 লিমিটেডের সিও চেয়ার বসে আছে, ইনশাআল্লাহ বিশ্বাস করেন আল্লাহ শুনতেছে, সবকিছু কিন্তু আমি আর আমার স্ত্রীর কারণে। কারণ আমরা যদি তার পাশে না দাঁড়াতাম, তাকে যদি ওইভাবে পুনর্বাসন না করতাম ডেস্টিনিতে, তাহলে কোনোদিন সেই জীবনে এগুলো দেখতো না। এখানে আমার কথা শেষ। আর আমি